আচ্ছা, আজকের ক্লাসে আমরা যে জিনিসটা দেখব সেই জিনিসটা হলো যে আমরা যখন প্রথম ক্লাস করেছিলাম তখন আমরা জেনেছিলাম যে আমাদের এই ফিল্ডে কাজ করতে গেলে কিছু টুলস সম্বন্ধে আমাদের নলেজ থাকতে হবে। তখন আমি বলেছিলাম একটা পার্টিকুলার টুল যেটার নাম ছিল গুগল অ্যানালিটিক্স অর গুগল অ্যানালিটিক্স 4। ওকে, সো ওই পার্টিকুলার টুলটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? এবং কিভাবে আপনি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটা ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে তৈরি একটা ওয়েবসাইট থেকে কোনো ইভেন্ট আপনি কিভাবে সেই পার্টিকুলার টুলের কাছে সেন্ড করবেন, সেই টুলটা হলো গুগল অ্যানালিটিক্স 4। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমাদের গুগল অ্যানালিটিক্স যে টুলটা আছে সেই টুলটা কি কারণে ইউজ করি আমরা? এই টুলটা আমরা ইউজ করি ফর দ্য অ্যানালিসিস পারপাস। হোয়াট টাইপ অফ অ্যানালিসিস? যে মনে করেন আমার ওয়েবসাইটে যে ভিজিটার্সরা আসছে তাদের একটা ইনসাইট নামার জন্য, অথবা আমার ওয়েবসাইটে যে ইউজাররা আসছে তারা কি ধরনের অ্যাক্টিভিটিস করছে, জেনারেলি কোন প্রোডাক্টটা বেশি পারচেজ করছে, জেনারেলি কোন কোন পেজগুলো তারা বেশি ভিজিট করছে, তারা এসে আমার পার্টিকুলার কোন বাটনটাতে ক্লিক করছে। তো আমি যদি এক কথায় বলি, আমার ইউজারের বিহেভিয়ার কি আমার ওয়েবসাইটের উপর, সেটা সম্বন্ধে যদি আমাকে জানতে হয় তাহলে আমাকে গুগল অ্যানালিটিক্স যে টুলটা আছে সেটা আমাকে ইউজ করতে হবে। কেন কি এই টুলের মাধ্যমেই আমরা কি করব, বিভিন্ন ধরনের রিপোর্ট জেনারেট করব এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং ইন আওয়ার ওয়েবসাইট। ঠিক আছে? আচ্ছা, এখন এই টুলটা, যেই টুলটার কথা আমি বলছি, সেই টুলটা ইমপ্লিমেন্ট করার আগে আপনাকে সেই টুলটাতে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আচ্ছা রাহি ভাই, এই গুগল অ্যানালিটিক্স 4 যে টুলটা আছে এই টুলটা কি গুগল ট্যাগ ম্যানেজারের মতোই ফ্রি টুল, না এই টুলটা ইউজ করতে গেলে আমাদের কোনো পেড, কোনো টাকা বা সাবস্ক্রিপশন ইউজ করতে হবে? না, এটাও গুগল ট্যাগ ম্যানেজারের মতোই একটা ফ্রি টুল। হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স এর পেইড ভার্সনও আছে, কিন্তু ফ্রি ভার্সনেই আপনি যত ফিচার্স পাবেন সেটা মোর দেন এনাফ। ঠিক আছে? যেটা পেইড ভার্সন আছে সেখানে এই ফিচার্স গুলো সহ তাদের কি আছে, এক্সট্রা কিছু লিমিট আছে, যে লিমিট গুলো আমরা ইনক্রিজ করতে পারি। যেমন কোটা লিমিট আছে, আমাদের রিয়েল টাইম রিপোর্টে বা রিপোর্ট যখন আমরা তৈরি করব সেই রিপোর্ট গুলো আমরা সাধারণত 24 আওয়ার্স এর পর দেখতে পাই, সেটা পেড ভার্সনে 2 আওয়ার্স এর পরেই দেখতে পারবো। ঠিক আছে? তো এরকম কিছু সার্টেন লিমিটেশনস আছে, কিন্তু এই লিমিটেশনস গুলো আপনার খুব মেজর লিমিটেশনস নয়। এই জন্য বেশিরভাগ বিজনেসের ক্ষেত্রে আপনি দেখবেন স্মল টু মিডিয়াম স্কেলের যে বিজনেস গুলো হয় সেক্ষেত্রে GA4 এর যে ফ্রি ভার্সনটা আছে সেটাই মোর দেন এনাফ। ঠিক আছে? এবং আমরা থ্রু আউট যে ক্লাস করব সেটা GA4 এর যে ফ্রি ভার্সন আছে সেটা দিয়েই করব, এবং আপনারা যখন রিয়েল লাইফে কাজও করতে যাবেন তখন বেশিরভাগ 90% কেসেই আপনি পাবেন যে তারা GA4 এর ফ্রি ভার্সনটাই ইউজ করছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এই টুলটা, যে টুলটার কথা আমি বলছি গুগল অ্যানালিটিক্স 4 বা GA4, তো সেটাতে আমি কিভাবে অ্যাকাউন্ট খুলবো। যেমন গুগল ট্যাগ ম্যানেজারে আমরা অ্যাকাউন্ট খুলেছিলাম, সেরকম গুগল অ্যানালিটিক্সও আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে? আচ্ছা, কিভাবে খুলবো? আমি প্রথমে গুগলে যাব, যাওয়ার পর আমি সার্চ করব গুগল অ্যানালিটিক্স বলে। ঠিক আছে? এবং এই প্রথম যে লিঙ্কটা আপনি পাবেন সেই লিঙ্কটা এখানে ক্লিক করে ওপেন করবেন। আচ্ছা, করার পর দেখেন এখানে একটা অপশন আছে গেট স্টার্টেড টুডে। ঠিক আছে? তো এই গেট স্টার্টেড টুডে তে যদি আপনি ক্লিক করেন তখন আপনি যেই জিমেল দিয়ে আপনার ব্রাউজারে লগ ইন আছেন সেই জিমেলের আন্ডারে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে, গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। আচ্ছা,
ওপেন হওয়ার সময় আপনাকে কিছু কিছু জিনিস জিজ্ঞাসা করবে। কি কি জিনিস জিজ্ঞাসা করতে পারে সেটা আমি একটা আপনাকে ডেমো দেই, ঠিক আছে? যেমন আমি যদি অ্যাকাউন্ট সেকশনে যাই, তো কি প্রথমে জিজ্ঞেস করবে যে তুমি প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছ, সেই অ্যাকাউন্টের একটা নাম দাও, ঠিক আছে? আচ্ছা, সেটা আপনি একটা নাম দিবেন। তারপর এখানে বলছে যে আমরা কি তুমি তোমার গুগল অ্যানালিটিক্স এ কিছু ডেটা আমাদের সঙ্গে কি শেয়ার করতে চাও ফর আবার প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট। মানে গুগল অ্যানালিটিক্স তো একটা টুল, তো তারা আপনার কিছু ডেটা কালেক্ট করবে টু ইমপ্রুভ দেয়ার পার্টিকুলার প্রোডাক্ট, তাই না? তো এটা যদি আপনি দিতে চান তাহলে আপনি এগুলো এনেবল করে আপনি দিতে পারেন। আপনি যদি বলেন না আমি ভাই আমি কোনো ডেটা শেয়ার করব না গুগল টিমের সাথে, তো আপনি এগুলো আনটিক করে দিয়ে তারপর আপনি নেক্সট পোর্শনে চলে যেতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে দেখেন আমি একটা নাম দিচ্ছি, এই যে মনে করেন টেলিগ্রাম। এই আপনি এখন ডেমো হিসাবে দেখেন, ঠিক আছে? তারপর আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা অ্যাকাউন্টের আন্ডারে একটা করে প্রপার্টি হয়। আচ্ছা, এই প্রপার্টিটা কি রাহি ভাই? যদি আমি প্রপার্টিটাকে আপনাকে সিম্পল টার্মে বোঝাই, তাহলে আপনি যদি এই যে যেমন গুগল ট্যাগ ম্যানেজারের ক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট হায়ারার্কিটা দেখেছিলাম, সেরকম জিও ফোর এরও একটা অ্যাকাউন্ট হায়ারার্কি আছে। কি অ্যাকাউন্ট হায়ারার্কি? সেটা হলো যে আপনি এই পিকচারটা যদি দেখেন, তো প্রথমে আমাদের কি হলো, জিমেল অ্যাকাউন্ট আছে আমাদের, তার আন্ডারে আমরা একটা গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট খুলছি। সেম জিনিস যেমন গুগল ট্যাগ ম্যানেজারের ক্ষেত্রে করেছিলাম, আমাদের মেন টপে ছিল কি জিমেল অ্যাকাউন্ট, তার আন্ডারে আমরা একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলছিলাম, তাই না? আচ্ছা, এখন এই যে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট খুললাম, তার আন্ডারে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট খুলতে পারি। যেমন গুগল ট্যাগ ম্যানেজারের আন্ডারে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট খুলেছিলাম, আপনাদের যদি মনে থাকে, ঠিক আছে? তো এখন এই প্রত্যেকটা অ্যাকাউন্ট, জিও ফর অ্যাকাউন্ট এক একটা বিজনেস কে ডিনোট করবে। মনে করো আমি একজন বিজনেসম্যান, আমার মাল্টিপল বিজনেস আছে, ঠিক আছে? তো এখন মনে করো আমার দুটো বিজনেস আছে, একটা বিজনেস ওয়ান এবং বিজনেস টু, ঠিক আছে? তো এখন আমি বিজনেস ওয়ানের জন্য একটা জিও ফোর অ্যাকাউন্ট খুলবো এবং বিজনেস টু এর জন্য একটা জিও ফোর অ্যাকাউন্ট খুলবো। তার মানে এই গুগল মানে এই সেম জিমেল এর আন্ডারেই, এই গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টের আন্ডারে একটা জিও ফোর অ্যাকাউন্ট আমরা বিজনেস ওয়ানের জন্য করব, আর একটা জিও ফোর অ্যাকাউন্ট বিজনেস টু এর জন্য করব। যেমন গুগল ট্যাগ ম্যানেজারের ক্ষেত্রেও আমরা যদি আপনার মনে থাকেন অ্যাকাউন্ট হায়ারার্কিটা, যে একটা রুট গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থাকতো, তার আন্ডারে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করতাম ফর ডিফারেন্ট বিজনেসেস, তাই না? তো সেরকম এখানেও আমরা রুট একটা গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট আছে, তার আন্ডারে মাল্টিপল বিজনেসের জন্য মাল্টিপল জিএফআর অ্যাকাউন্ট করব। আচ্ছা, এখন এই এই যে পার্টিকুলার বিজনেস ওয়ান আছে, এই পার্টিকুলার বিজনেসের তো মাল্টিপল ওয়েবসাইট থাকতে পারে, তাই না? বা মাল্টিপল ওয়েবসাইট বললে ঠিক হবে না, মাল্টিপল ডেটা স্ট্রিম থাকতে পারে। বা আমি এরকম বলতে চাই যে মনে করেন একটা বিজনেসের একটা প্রপার্টি কি হবে, একটা প্রপার্টি হলো যে কালেকশন অফ ডেটা, ওকে, অর এ বক্স ওয়্যার উই ক্যান কালেক্ট ডেটা ফ্রম ডিফারেন্ট সোর্সেস, ঠিক আছে? তো আমার মনে করেন একটা জিও ফোর অ্যাকাউন্ট বা একটা বিজনেস ওয়ান আছে, সেই বিজনেসে মনে করেন দুটো ওয়েবসাইট আছে, ঠিক আছে? এবং দুটো অ্যান্ড্রয়েড অ্যাপ আছে বা দুটো আইওএস অ্যাপ আছে, ঠিক আছে? এখন যে ওয়েবসাইট ওয়ান আছে বা ওয়েবসাইট টু আছে, তো এই ওয়েবসাইট ওয়ানের ডেটাগুলো আমি একটা পার্টিকুলার প্রপার্টিতে স্টোর করতে চাই, আর ওয়েবসাইট টু আছে সেই ডেটাগুলো আমরা প্রপার্টি টু তে স্টোর করতে চাই, বা এই আরেকটা প্রপার্টিতে স্টোর করতে চাই। কেন করবো এরকম রাহি ভাই? একটা প্রপার্টির মধ্যেই দুটো ওয়েবসাইটের ডেটা যদি আমরা রাখতাম তাহলে কি হতো? প্রবলেমটা হতো এই জায়গায় যে যদি আপনি একটা প্রপার্টির আন্ডারেই মাল্টিপল ওয়েবসাইটে ডেটা রাখেন, ইন ফিউচার আপনার ওই ডেটাটা অ্যানালাইজ করতে অসুবিধা হবে। কেন কি, ওখানে দুটো ওয়েবসাইটেরই ডেটা আছে, কোন ডেটা কোন ওয়েবসাইটের এটা বের করতেই আপনার কিন্তু অনেক অসুবিধা হবে। যেমন একটা সিঙ্গেল এক্সাম্পল যদি আমি বলি, যে যদি আপনি মনে করেন একটা ঘরের মধ্যে অনেকজন লোককে মনে করেন ঢুকিয়ে দেন, তাই না? তো সেখানে যেমন একটা কনজাস্টেড জিনিস হয়ে যায়, সেই জায়গায় আপনি খুব ইজিলি মুভ করতে পারবেন না, ঠিক আছে? রাদার তাই জন্য আমরা কি করি, যে সবসময় জিনিসগুলোকে সেপারেট করার চেষ্টা করি সো দ্যাট উই ক্যান ইজিলি অ্যানালাইজ
and we can easily get the data, ঠিক আছে। তো এই জন্য আমরা কি করব, এই আলাদা আলাদা দুটো ওয়েবসাইটের জন্য দুটো আলাদা আলাদা প্রপার্টি তৈরি করব, ঠিক আছে। আচ্ছা, এখন এই প্রপার্টিটা যেটা তৈরি করলাম, ইট ইজ এ বক্স ওয়্যার উই উইল স্টোর অর সেন্ড অল আওয়ার ডেটা ফর এ পার্টিকুলার ওয়েবসাইট, দিস পার্টিকুলার ওয়েবসাইট অর ফর এ পার্টিকুলার ডেটা সোর্স। ভুল, আমি যদি ওয়েবসাইট বলি তাহলে এটা ভুল হবে, ফর এ পার্টিকুলার ডেটা সোর্স। ওকে, তো এখন এই প্রপার্টি যেটা আমরা বক্স বলছি, তো সেই প্রপার্টিতে আমরা বিভিন্ন জায়গা থেকে ডেটা সেন্ড করতে পারি। যেমন আমার একটা ওয়েবসাইট থাকতে পারে, সেই ওয়েবসাইটে মানুষজন আসছে এবং সেই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইভেন্ট করছে, তো সেই রিলেটেড ডেটা আমরা কি করতে পারি, এই প্রপার্টিতে সেন্ড করতে পারি পারি। এখন আমার ওই একটা অ্যান্ড্রয়েড অ্যাপও আছে রাই ভাই, সেখানেও মানুষজন আসে এবং সেখান থেকেও মানুষজন ওই অ্যান্ড্রয়েড অ্যাপেও বিভিন্ন রকমের ইভেন্ট করে, সেই ডেটাটাও আমি এই প্রপার্টিতে সেন্ড করতে পারি। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে আমার একটা iOS অ্যাপও আছে রাই ভাই, সেখানেও সেম জিনিস হয়, তো সেই ডেটাটাও আমি এই প্রপার্টিতে সেন্ড করতে পারি। তাহলে এই যে বিভিন্ন ডেটা সোর্স, এগুলো কি ডেটা সোর্স, আমার ডেটাটা আসছে কোথা থেকে, ওয়েবসাইট থেকে আসছে, অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে আসছে, iOS অ্যাপ থেকে আসছে, তো এই প্রত্যেকটা ডেটা সোর্সকে আমরা বলবো ডেটা স্ট্রিম। ডেটা স্ট্রিম নামটার মধ্যে আমরা বুঝতে পারছি যে ফ্রম ওয়্যার দ্য ডেটা ইজ স্ট্রিমিং, মানে ডেটাটা আমার কাছে আসছে, ঠিক আছে। তো এই পার্টিকুলার বিভিন্ন ধরনের জায়গা থেকে আমার ডেটাটা এই প্রপার্টি আন্ডারে বা এই বক্সের আন্ডারে আমি স্টোর করছি। সেরকম এই বিজনেসের ক্ষেত্রে আরেকটা আমার প্রপার্টি থাকতে পারে এবং আরেকটা ওয়েবসাইট থাকতে পারে, আরেকটা অ্যান্ড্রয়েড অ্যাপ থাকতে পারে, আরেকটা iOS অ্যাপ থাকতে পারে, তো সেই ডেটাগুলো আমি এই প্রপার্টির মধ্যে রাখছি, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, ইন ফিউচারে ডেটাটাকে অ্যানালাইজ করতে খুব সুবিধা হবে। সেরকম আমার ওই বিজনেসম্যানের যদি আরেকটা বিজনেস থাকে, সেই বিজনেসে যদি দুটো আলাদা আলাদা ওয়েবসাইট থাকে, দুটো আলাদা আলাদা প্রপার্টি, এবং সেই প্রপার্টিতে বা দুটো আলাদা আলাদা প্রপার্টি তৈরি করব ফর সেন্ডিং দ্য ডেটা ফ্রম ডিফারেন্ট ডেটা সোর্সেস, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি ডেটা সোর্স ইজ কল্ড অ্যাজ এ ডেটা স্ট্রিম, ঠিক আছে। তাহলে এই প্রপার্টি থেকে আমরা এই প্রপার্টির মধ্যে বিভিন্ন ডেটা সোর্স থেকে ডেটা পাঠাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেই সেম জিনিসটাই আমরা এখানে করছি, কি করছি, আমরা আমাদের এই জায়গায় এসে এই যে প্রপার্টি তৈরি করছি, অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম, মানে আমাদের এই স্টেজটা কমপ্লিট, এই যে জিও4 অ্যাকাউন্ট আমরা তৈরি করে ফেলেছি, ঠিক আছে। এখন আমরা কি করছি, প্রপার্টি তৈরি করছি। তার প্রপার্টি আপনি এখানে একটা নাম দিতে পারেন, ঠিক আছে। হোয়াট এভার নেম ইউ ক্যান চুজ, ইউ ক্যান গিভ এনি নেম ওভার হিয়ার, ওকে। সো আমরা কি করব, একটা xyz.com যাই হলো নাম দিয়ে দিলাম, দেওয়ার পর এই জায়গায় দেখেন আপনাকে দুটো জিনিস সিলেক্ট করতে হবে, কি দুটো জিনিস, একটা হলো রিপোর্টিং টাইম জোন এবং আরেকটা হলো কারেন্সি। দিস টু অপশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অপশন ইন দিস পার্টিকুলার ফ্লো, ঠিক আছে। কেন, কেন কি একবার যদি আপনি এই জিনিসটা চুজ করে নেন, আপনি আর এইটা চেঞ্জ করতে পারবেন না পরবর্তীতে, ঠিক আছে। প্রথমটা কি হলো, রিপোর্টিং টাইম জোন, মানে আপনি যখন এই ডেটাগুলো এই পার্টিকুলার টুলে সেন্ড করবেন, এখন ওই টুলে দেখবেন আপনি বিভিন্ন ডেট সিলেক্ট করতে পারবেন, তাহলে এই ডেটটা কোন টাইম জোন অনুযায়ী কাজ করবে, সেই টাইম জোনটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনি কি ডেটাগুলো ইন্ডিয়ান টাইম জোন অনুযায়ী দেখতে চাচ্ছেন, না ইউএস এর টাইম জোন অনুযায়ী দেখতে চাচ্ছেন, না বাংলাদেশের টাইম জোন অনুযায়ী দেখতে চাচ্ছেন, কোন টাইম জোন অনুযায়ী আপনি ডেটাগুলো দেখতে চাচ্ছেন ইন ইওর জিও4 প্ল্যাটফর্ম, তো সেই টাইম জোনটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনি এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন এবং এখানে তার টাইম জোন এখানে আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এখন সেকেন্ড যে অপশনটা আছে সেটা হলো কারেন্সি। এখন আপনি যখন আপনার ওয়েবসাইট থেকে কোনো একটা প্রোডাক্ট মানুষজন পারচেজ করলো, তো সেই ডেটাটা যখন আপনি এই টুলে পার্টিকুলার পাঠাবেন, তখন ওই পারচেজ যে প্রোডাক্টের যে পারচেজ হয়েছে তার তো একটা প্রাইস ছিল, আর প্রাইস মানে একটা পার্টিকুলার কারেন্সিতে সেই প্রাইসটা দেখাবে, সেটা ইউএসডি তে দেখাতে পারে, সেটা ইউরোতে দেখাতে পারে, সেটা আইএনআর এ দেখাতে পারে, সেটা বিডিটি তে দেখাতে পারে, হোয়াট এভার কারেন্সি সেটা হতে পারে, ঠিক আছে। কিন্তু আপনি এই টুলে, যে গুগল অ্যানালিটিক্স টুলে আপনি যে কারেন্সিটা পাঠালেন, সেই কারেন্সিটা কোন কারেন্সিতে দেখতে চান, বা যে ভ্যালুটা পাঠালেন, যে প্রাইসটা পাঠালেন, সেটা কোন কারেন্সিতে দেখতে চান। আচ্ছা রাহি ভাই,
কেন এই জিনিসগুলো আমাদেরকে আস্ক করছে জিও4? তার তো একটা পিছনে পিছনে রিজন থাকবে, তাই না? দেখেন, আপনাকে এই কারেন্সিটা আস্ক করার পিছনে জিও4 এর লজিকটা হলো যে, দেখেন আপনার ওয়েবসাইটে বা এরকম লক্ষ লক্ষ ওয়েবসাইট আছে, বা যারা জিও4 টুল ইউজ করছে, তো তারা এখন মনে করেন আপনার ওয়েবসাইটে অনেক সময় থাকে না, যে মনে করেন আমরা যদি একটা পার্টিকুলার ওয়েবসাইটে যাই, তখন দেখবেন কারেন্সি চুজ করার অপশন থাকে, যে কোন কারেন্সিতে আপনি প্রাইসটা, যদি আপনি পার্টিকুলার একটা স্পেসিফিক প্রাইজিং পেজে যান যেখানে আপনার বিভিন্ন মানে প্ল্যানের প্রাইস দেখায়, ঠিক আছে, সেখানে দেখবেন আপনার একটা অপশন থাকে যে আপনি কি প্রাইসটা ইউএসডি তে দেখতে চান, না ইউরোতে দেখতে চান, না আইএনআর দেখতে চান। এই অপশনটা কিন্তু থাকে, ঠিক আছে। তো এখন মনে করেন আপনার ওয়েবসাইটে একজন আসলো, সে মনে করেন আহ ইংল্যান্ড থেকে এসছে, তো সে কি কি কোন কারেন্সিতে প্রাইসটা দেখবে, ইউরোতে দেখার চেষ্টা করবে। কেউ ইন্ডিয়া থেকে গেছে, তো সে কিসে দেখার চেষ্টা করবে, আইএনআর দেখার চেষ্টা করবে। কেউ মনে করেন আমেরিকা থেকে গেছে, সে কিসে দেখতে চাইবে, ইউএসডি তে দেখতে চাইবে, ঠিক আছে। এখন এই ইউএসডি প্রাইসে আপনার প্রোডাক্টটা পারচেস করে নিল সাপোজ, ঠিক আছে। করার পর আপনি ওই প্রাইসের ভ্যালুটা ইউএসডি তে পাঠালেন পরে পার্টিকুলার কাস্টমার এই টুলের কাছে, ঠিক আছে। আচ্ছা, আরেকজন কাস্টমার যে গেছিল, যে ইংল্যান্ড থেকে এসেছিল, সেও প্রোডাক্ট পারচেজ করেছে, তো সেই প্রোডাক্টের প্রাইসটা আপনি কিসে পাঠালেন, আহ ইউরোতে পাঠালেন, ঠিক আছে। আরেকজন ইন্ডিয়া থেকে গেছিল, সেও প্রোডাক্ট পারচেজ করেছে, সেই প্রোডাক্টের প্রাইসটা আপনি আইএনআর এ পাঠালেন। এখন জিও4 যে আপনাকে ডেটাটা দেখাবে, সে কোন কারেন্সিতে দেখাবে? আপনি তো তিনটা কারেন্সি পাঠিয়েছেন, ইউএসডি তেও পাঠিয়েছেন, ইউরোতেও পাঠিয়েছেন, আইএনআরও পাঠিয়েছেন, তাই না? তো এখন তো এটা ডিসাইড করা খুবই মুশকিল যে আপনি কোন কারেন্সিতে ডেটা দেখতে চান। এই জন্যই জিও4 কি করেছে, একটা স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়েছে, যে তুমি এখানে প্রথমেই সিলেক্ট করে নাও যে তুমি ডেটাটা কোন কারেন্সিতে দেখতে চাও। তুমি কোন কারেন্সি পাঠাচ্ছ, কোন কারেন্সিতে ডেটা পাঠাচ্ছ ডাজেন্ট ম্যাটার, কিন্তু তুমি কোন কারেন্সিতে ডেটাটা দেখতে চাও সেটা তুমি এখানে সিলেক্ট করো। আচ্ছা, তাহলে রাই ভাই, আইএনআর এর ক্ষেত্রে তো ঠিক আছে, আমি যদি এখানে আইএনআর দিয়ে দিই, তাহলে কি আইএনআর আইএনআর ভ্যালু পাঠাচ্ছি, আমি আইএনআরই দেখাচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যে ইউরোতে ডেটা পাঠিয়েছিল বা ইংল্যান্ড থেকে যে এসেছিল, তার ক্ষেত্রে তো আমি ইউরোতে পাঠিয়েছিলাম। তো আমি এখানে যদি আইএনআর সিলেক্ট করি তাহলে কি হবে? তাহলে ওই ইউরোটা কি করবে, জিও4 ইউরো কারেন্সিটা অটোমেটিক আইএনআর এ কনভার্ট করে নেবে, কনভার্ট করার পর আপনাকে সেই ডেটাটা শো করবে। যেমন ইউএসডি থেকে যে লোকটা এসেছিল বা ইউএসএ থেকে যে লোকটা এসেছিল, তার ক্ষেত্রে আমরা কি পাঠিয়েছিলাম, ইউএসডি ভ্যালু পাঠিয়েছিলাম, তাই না? তো সেই ইউএসডি টা কি হবে, আবার আইএনআর এ অটোমেটিক কনভার্ট হয়ে যাবে, কনভার্ট হওয়ার পর আপনাকে এই জায়গায় ডেটাটা দেখাবে, ঠিক আছে। তাহলে এই জন্যই আমাকে কি বলছে, আহ গুগল অ্যানালিটিক্স বলছে যে তুমি এখানে পার্টিকুলার কারেন্সিটা সিলেক্ট করে নাও যে কারেন্সিতে তুমি ডেটাটা দেখতে চাচ্ছ। এবং সেই রকম ভাবে আপনাকে এখানে টাইম জোনও সিলেক্ট করতে বলছে গুগল অ্যানালিটিক্স, যে তুমি কোন টাইম জোন অনুযায়ী ডেটাটা দেখতে চাও। মনে করেন কেউ ইউএসএ তে বসে আছে, ইউএসএ তে বসে আপনার এই রিপোর্টটা দেখছে, বা কেউ মনে করেন ইন্ডিয়াতে বসে, সে বসে এই রিপোর্টটা দেখছে বা এই টুলটা ইউজ করছে। তো আপনি যেই কারেন্সি বা টাইম জোনটা এখানে সিলেক্ট করে নেবেন, সেই টাইম জোন অনুযায়ী আপনাকে কিন্তু আপনার সব ডেটাগুলো আপনাকে এই পার্টিকুলার টুলটা দেখাবে, ইররেসপেক্টিভ অফ আপনি কোন কান্ট্রি থেকে এই টুলটা ইউজ করছেন, সেটা ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। আপনাকে এই টাইম জোন অনুযায়ী ডেটাটা দেখানো হবে বা শো করা হবে, ঠিক আছে। করার পর এবার আপনি চলে গেলেন নেক্সটে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে বলছে যে তোমার বিজনেস ডিটেলস দাও। আচ্ছা, এখন এখানে রাই ভাই আমার তো প্র্যাকটিস আমরা করছি, এখানে কি খুব মানে স্পেসিফিক কোনো বিজনেস ডিটেলস দিতে হবে না, এটা জাস্ট ফর এ অডিট পারপাস, মানে এগুলো ভুলভাল সিলেক্ট করলে যে আপনার জিও4 এর রিপোর্টিং এ বা জিও4 এর ডেটাতে কোনো এফেক্ট পড়বে এরকম কিছু না, ঠিক আছে। এটি জাস্ট ফর দ্য মানে অডিট পারপাস, যে গুগল অ্যানালিটিক্স একটা অডিট করতে যাচ্ছে যে বেশিরভাগ মানুষ যারা আমাদের টুলটা ইউজ করছে তারা কোন ক্যাটাগরির বিজনেস করে, তারা তাদের এমপ্লয়ি সংখ্যা কতটা। তো জাস্ট ফর এ অডিট পারপাস, ঠিক আছে। তো আপনি এখানে আপনার যে কোনো সিলেক্ট করতে পারেন, অথবা আপনার অথেন্টিক যেটা সেটাও সিলেক্ট করতে পারেন, যে শপিং আমার বিজনেসে 0 1 to 10 এমপ্লয়ি, ঠিক আছে। করার পর এই নেক্সটে চলে যাবেন।
আচ্ছা, এখন এখানে বলছি যে তুমি তোমার যে বিজনেস করছো সেই বিজনেসের এখন অবজেক্টিভ কি? তোমার কি সেলস, মানে সেলস জেনারেট করা তোমার অবজেক্টিভ এখন, না তোমার লিড রিলেটেড বিজনেস, লিড জেনারেট করা তোমার টার্গেট এখন, না ইউজার এঙ্গেজমেন্ট এন্ড রিটেনশন তোমার টার্গেট এখন, না আদার বিজনেস অবজেক্টিভ? ঠিক আছে, তো এখানে এটা কেন জিজ্ঞেস করছে গুগল অ্যানালিটিক্স এই পার্টিকুলার পার্টটা? এই পার্টটা এই জন্য জিজ্ঞেস করছেন যে আপনি যেই বিজনেস অবজেক্টিভ সিলেক্ট করবেন এই জায়গায়, সেই অনুযায়ী গুগল অ্যানালিটিক্স কি করবে, কিছু রিপোর্ট আপনার জন্য বাই ডিফল্ট তৈরি করে দেবে। এই জন্য গুগল অ্যানালিটিক্সে দুই ধরনের রিপোর্ট তৈরি করা যায়। একটাকে বলা হয় স্ট্যান্ডার্ড রিপোর্ট অ্যান্ড আরেকটাকে বলা হয় কাস্টম রিপোর্ট। স্ট্যান্ডার্ড রিপোর্ট কোনগুলো? যে রিপোর্ট গুলো গুগল অ্যানালিটিক্স অটোমেটিক আপনার জন্য তৈরি করে রাখবে। যখন এই প্রপার্টিটা তৈরি করা হয়ে যাবে, ওই রিপোর্ট গুলো অটোমেটিক তৈরি হয়ে যাবে, আপনাকে তৈরি করতে হবে না। ঠিক আছে, যেমন আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যখন অ্যাকাউন্ট খুলেছিলাম, কিছু ভ্যারিয়েবলস ছিল যেগুলো অটোমেটিক তৈরি করে দিয়েছে গুগল ট্যাগ ম্যানেজার আমাদের জন্য, ওগুলো কিন্তু আমাদের তৈরি করতে হয়নি। সেরকম গুগল অ্যানালিটিক্সেও আপনি যখন কোনো একটা প্রপার্টি তৈরি করবেন, তখন কিছু রিপোর্ট থাকবে যেগুলো অটোমেটিক আপনার জন্য তৈরি হয়ে যাবে, এগুলোকে আমরা বলবো স্ট্যান্ডার্ড রিপোর্ট। আর তার সঙ্গে সঙ্গে আপনি কাস্টম রিপোর্টও তৈরি করতে পারবেন, সেই অপশনও গুগল অ্যানালিটিক্স আছে। তো এখানে এই জিনিসটা এই জন্য সিলেক্ট করতে বলছে যে এই যা সিলেক্ট করবেন সেই অনুযায়ী, সেই বিজনেসের অবজেক্টিভ অনুযায়ী আপনার যেই যেই কাস্টম রিপোর্ট মানে স্ট্যান্ডার্ড রিপোর্ট গুলো দরকার, সেই স্ট্যান্ডার্ড রিপোর্ট গুলো ও অটোমেটিক তৈরি করে দেবে। ঠিক আছে, তো এটা আপনার কোনো মানে সিরিয়াস কোনো ব্যাপার নয়। এখানেও আপনি যে কোনো সিলেক্ট করতে পারেন বা সবগুলো সিলেক্ট করতে পারেন, বা আদার বিজনেস অবজেক্টিভ এটাও সিলেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কারণ কি এই যা স্ট্যান্ডার্ড রিপোর্ট গুলো এরা অটোমেটিক তৈরি করে দিবে, সেগুলো আমরা পরে ম্যানুয়ালিও তৈরি করতে পারি। ঠিক আছে, এ করে তারপর আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। যেই আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, তখন আপনার কি হবে, প্রপার্টিও তৈরি হয়ে যাবে, অ্যাকাউন্টও তৈরি হয়ে যাবে, এবং তৈরি হওয়ার পর সেটা কিরকম দেখাবে সেটা আমি একটু আপনাকে দেখাই। ঠিক আছে, তো তৈরি করার পর এইরকম আপনি একটা ড্যাশবোর্ডে ল্যান্ড করে যাবেন। কিরকম ড্যাশবোর্ড? এইরকম। ঠিক আছে, এই যে এরকম এগুলো আপনাকে কোনো কিছু দেখাবে না, আপনি এরকম একটা ড্যাশবোর্ডে ল্যান্ড করে যাবেন। ঠিক আছে, তার মানে আপনি বুঝে যাবেন, যদি আমি একটু ভালোভাবে দেখাই, এই যে এরকম ড্যাশবোর্ড দেখাবে, তো সেরকম আপনি ল্যান্ড করে যাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে, এবং সেখানে কি হয়েছে, প্রপার্টিও আমার তৈরি করা হয়ে গেছে। আচ্ছা, এবার আপনি কি করব, এইবার আমরা কি করব, আমাদের কিছু জিনিস আগে জানতে হবে আমাকে, বিফোর ইমপ্লিমেন্টিং গুগল অ্যানালিটিক্স ইনটু আওয়ার ওয়েবসাইট। ঠিক আছে, আচ্ছা কি জিনিস? প্রথম, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা অনেকেই মানে এই কনসেপ্টটা যাদের কাছে অনেকেই ক্লিয়ার নয়, অনেকেই অনেক দিন ধরে ট্র্যাকিং করছে, নো ডাউট ভালো কাজও করছে, কিন্তু এই কনসেপ্ট গুলো অনেকের কাছে ক্লিয়ার নয়। সেটা হলো যে আমাদের গুগল অ্যানালিটিক্সে একটা পার্টিকুলার স্ক্রিপ্ট আমাদেরকে দেওয়া হয়, সো দ্যাট গুগল অ্যানালিটিক্স আমাদের ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট হতে পারে। এই স্ক্রিপ্টটার নাম বলা হয় গুগল ট্যাগ। ঠিক আছে, আচ্ছা রাহি ভাই, এটা আবার কি জিনিস? আমরা যখন গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট খুলেছিলাম, তখন গুগল ট্যাগ ম্যানেজার আমাদেরকে কি বলেছিল, যে ভাই তুমি এই কোডটা তোমার ওয়েবসাইটে হেড সেকশনে গিয়ে বসাও, সো দ্যাট আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করতে পারি। আচ্ছা, এখন গুগল অ্যানালিটিক্স এর অ্যাকাউন্ট তৈরি করলাম আমরা, এখানেও আমাদেরকে কি বলছে, আরেকটা কোড দেওয়া হয়েছে আমাদেরকে, দেওয়ার পর বলছে যে তুমি এটা তোমার ওয়েবসাইটে হেড সেকশনে গিয়ে বসাও। আচ্ছা, এই কোডটা কোথা থেকে পেলেন রাহি ভাই? কোথায়? আমি তো এখানে অ্যাকাউন্ট তৈরি করলাম, পেলাম না তো আমি কোথাও, এখানে তো কোনো অপশন নেই কোনো জায়গায় দেখার। সেটা যদি আপনাকে দেখতে হয়, আপনাকে যেতে হবে অ্যাডমিন সেকশন। ঠিক আছে, যাওয়ার পর আপনাকে যেতে হবে ডেটা স্ট্রিম। এই যে ডেটা স্ট্রিম, একটু আগে আমরা ডেটা স্ট্রিম তৈরি করলাম, এই ডেটা স্ট্রিম আমরা ওপেন করব। করার পর আপনি যদি স্ক্রল করেন, তাহলে দেখবেন এখানে ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন, এই জায়গায় ক্লিক করবো আমরা। ঠিক আছে, ক্লিক করলে আমরা কি দেখতে পাবো, আমাদের ওই কোডটা দেখতে পারবো। ঠিক আছে, এই যে ইনস্টল ম্যানুয়ালি, তাহলেই আমরা সেই কোডটা খুঁজে পাবো, যে কোডটা আমি এখানে আপনাকে দেখাচ্ছি। এই কোডটা আমাকে কি বলছে,
ভাই তোমার ওয়েবসাইটে হেড সেকশনে গিয়ে বসাও। আচ্ছা, এখন কেন বলছে রাই ভাই? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? ঠিক আছে, গুগল ট্যাগ ম্যানেজার ক্ষেত্রে আর না হয় আমরা বুঝেছিলাম যে গুগল ট্যাগ ম্যানেজার আমাদের একটা বড় বিশাল বড় কোড ডাউনলোড করে, যে কোডটা আমাদেরকে কি করে, আমাদের গুগল ট্যাগ ম্যানেজার যত ফিচার্স আছে সেগুলো এনেবল করতে হেল্প করে। তাই জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করে বিভিন্ন ট্যাগ অ্যান্ড ট্রিগার বা বিভিন্ন ধরনের ট্র্যাকিং সেট আপ করতে পারি। উইদাউট দ্যাট পার্টিকুলার কোড গুগল ট্যাগ ম্যানেজার ক্যান নট ডু এনিথিং। ঠিক আছে, তাহলে গুগল অ্যানালিটিক্স এর ক্ষেত্রে কেন বলছে? গুগল অ্যানালিটিক্স এরও তো কিছু রিজন থাকবে, তাই না? উইদাউট এনি রিজন গুগল অ্যানালিটিক্স কেন বলবে যে এটা তোমার ওয়েবসাইটে হেড সেকশন গিয়ে বসাও? ঠিক আছে, আচ্ছা, কেন বলছে? কারণটা হলো যে গুগল অ্যানালিটিক্সও একটা আলাদা টুল। প্রথমে এই জিনিসটা ভালোভাবে বুঝে নেন। গুগল ট্যাগ ম্যানেজার ইজ এ ডিফারেন্ট টুল, গুগল অ্যানালিটিক্স ইজ এ ডিফারেন্ট টুল। দুটো কিন্তু একই টুল নয়। গুগল ট্যাগ ম্যানেজারের কাজ আলাদা, গুগল অ্যানালিটিক্স এর কাজ আলাদা। গুগল ট্যাগ ম্যানেজারের ফিচার্স আলাদা, গুগল অ্যানালিটিক্স এর ফিচার্স আলাদা। ঠিক আছে, দুটো কিন্তু একই টুল নয়। যেমন প্রিমিয়ার প্রোর কাজ আলাদা, অন্য আরেকটা আহ আহ, মনে করেন গুগল ট্যাগ ম্যানেজারের কাজ আলাদা। ঠিক আছে, তাহলে দুটো কিন্তু আলাদা আলাদা, দুটো সেপারেট টুল। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে পার্টিকুলার টুলটা আছে, এই টুলটাকে কাজ করতে গেলে কিছু কোড ডাউনলোড করতে হবে। অবশ্যই আমরা তো এই টুলটার জন্য কোড ডাউনলোড করিয়েছি আমাদের ওয়েবসাইটে, টু ওয়ার্ক দিস পার্টিকুলার টুল প্রপারলি ইন আওয়ার ওয়েবসাইট, দ্যাট ইজ গুগল ট্যাগ ম্যানেজার। কিন্তু গুগল অ্যানালিটিক্স একটা সেপারেট টুল, তাই না? তো এই টুলটাও যেন আমাদের ওয়েবসাইটে সঠিকভাবে কাজ করতে পারে, তার জন্য আমাদেরকে কি করবে, গুগল অ্যানালিটিক্স বলেছে যে ভাই তুমি এই কোডটা গিয়ে তোমার ওয়েবসাইটে বসাও, সো দ্যাট উই ক্যান ডাউনলোড সার্টেন কোড দ্যাট উইল হেল্প আস টু enable all the features that have in Google Analytics। তার মানে গুগল অ্যানালিটিক্স এ যে ফিচার্স গুলো আছে সেগুলো এনেবল করার জন্য যে কোডটা ডাউনলোড করার প্রয়োজন, সেই কোডটা যেন আমরা আপনার ওয়েবসাইটে ডাউনলোড করতে পারি। ঠিক আছে, আচ্ছা রাই ভাই, গুগল ট্যাগ ম্যানেজারের মতো কি এটাও সেই কোডটা আমরা দেখতে পারি, যে কোডটা ডাউনলোড হবে আমাদের ওয়েবসাইটে? হ্যাঁ দেখতে পারি। কেমন করে দেখবো? দেখেন, ওই যে আবার এখানে আমরা একটা ইউআরএল পাবো, এই ইউআরএলটাকে কপি করে নেবেন। নেওয়ার পর এই যে আপনি একটা নতুন ট্যাবে গিয়ে এন্টার দিবেন। এই হলো সেই কোড, যেই কোড আপনার গুগল অ্যানালিটিক্স যে টুলটা আছে সেই টুলটাকে কাজ করতে হেল্প করবে। এই যে আমরা যদি স্ক্রল করি, এটাও একটা বিশাল বড় কোড। তো এই কোডটা আমাদের কি, গুগল অ্যানালিটিক্স এর যে ফিচার্স গুলো আছে, গুগল অ্যানালিটিক্স এর যে ফিচার্স গুলো আছে সেগুলো এনেবল করতে যেই কোডটার প্রয়োজন হবে, সেই কোডটা এর মধ্যে আছে। এই জন্য গুগল অ্যানালিটিক্স আমাদেরকে কি বলছে, ভাই এই কোডটা তোমার ওয়েবসাইটে হেড সেকশনে গিয়ে বসাও, সো দ্যাট উই ক্যান ডাউনলোড দিস পার্টিকুলার কোড, all the feature that is available in Google Analytics will enable, right? সো এই জন্য আমাদের বলছে। আচ্ছা, এখন রাহি ভাই আমরা কি, এই জন্য এটাকে বলা হয় গুগল ট্যাগ, মানে এটাকে ডাইরেক্ট এই কোডটাকে বলা হয় গুগল ট্যাগ। তাই জন্য উইদাউট দিস পার্টিকুলার ট্যাগ গুগল অ্যানালিটিক্স ক্যান নট ওয়ার্ক। যেমন গুগল ট্যাগ ম্যানেজার ক্ষেত্রে উইদাউট দিস পার্টিকুলার কোড গুগল ট্যাগ ম্যানেজার উইল নট ওয়ার্ক, গুগল অ্যানালিটিক্স এর ক্ষেত্রেও উইদাউট দিস পার্টিকুলার কোড or without Google tag, Google Analytics cannot work. ওকে, আচ্ছা, এখন রাহি ভাই এই যে গুগল ট্যাগটা আছে, সেই গুগল ট্যাগটা কি আমরা ওয়েবসাইটে ডাইরেক্ট গিয়ে বসাবো? গুগল ট্যাগ ম্যানেজার না হয় আমরা প্লাগইন দিয়ে কানেক্ট করলাম, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্লাগইন দিয়ে আমরা কানেক্ট করে দিলাম গুগল ট্যাগ ম্যানেজার। আচ্ছা, গুগল অ্যানালিটিক্সেও কি এরকম কিছু প্লাগইন প্লাগইন আছে, না কি কি রকম ভাবে এই কোডটা আমাদের ওয়েবসাইটে হেড সেকশনে গিয়ে বসাবো? তার জন্য আমরা কি ইউজ করব, আমাদের গুগল ট্যাগ ম্যানেজার। মানে এখন আমাদের ওয়েবসাইটে যা কিছু আমরা বসাবো, উঠাবো, কিছু করব, কিছু চেঞ্জেস করব, সবকিছুই আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করব। এখন আমরা আর ওয়েবসাইটে ডাইরেক্ট কিছু করব না। হোয়াট এভার থিং দ্যাট উই উইল ডু ইন আওয়ার ওয়েবসাইট উই উইল ডু থ্রু গুগল ট্যাগ ম্যানেজার। ঠিক আছে, তাহলে গুগল ট্যাগ ম্যানেজার দিয়েই আমরা কি করব, এই গুগল ট্যাগটা আমাদের ওয়েবসাইটে
হেড সেকশনে বসাবো। আচ্ছা, কেমন করে বসাবো সেটা আমরা দেখবো। আচ্ছা, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার, কেন আমাদের গুগল ট্যাগ প্রয়োজন হচ্ছে, আর গুগল ট্যাগ কেন আমাদের গুগল অ্যানালিটিক্স আমাদের ওয়েবসাইটে হেড সেকশনে বসাতে বলেছে, যদি আমরা এটা না বসাই তাহলে কি ঘটনা ঘটবে, আর যদি বসাই তাহলে কি ধরনের কি ঘটনা ঘটবে, যে আমাদের ওয়েবসাইটে একটা কোড ডাউনলোড হবে, যে কোডটা আমাদের গুগল অ্যানালিটিক্সে যত ফিচার্স আছে সবগুলো এনেবল করতে হেল্প করবে, এবং আমরা ইন ফিউচারে যে গুগল অ্যানালিটিক্সে বিভিন্ন ধরনের ইভেন্ট পাঠাবো সেই ইভেন্ট গুলোকে প্রসেস করতেও হেল্প করবে। তো এই জন্য আমাদের এই গুগল ট্যাগ যে কোডটা আছে আমাদের ওয়েবসাইটে হেড সেকশনে গিয়ে বসাতে হবে। আবার সেটা বসাবো কার মাধ্যমে? গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দ্বিতীয় যে কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে সেটা হলো এনহ্যান্সড মেজারমেন্ট ইভেন্ট। আচ্ছা, এই যে কোডটা আমাদের ওয়েবসাইটে হেড সেকশনে বসাচ্ছি আমরা, এই কোডটা আরেকটা ফিচার্স হলো যে শুধুই মাত্র যে গুগল অ্যানালিটিক্স এর যে সঠিকভাবে কাজ করবে বা গুগল অ্যানালিটিক্স এর মধ্যে যে ফিচার্স গুলো আছে সেগুলো এনেবল করতে হেল্প করবে, শুধু তাই নয়, তার পাশাপাশি আপনি যেই মুহূর্তে এই গুগল ট্যাগটা আপনার ওয়েবসাইটে বসিয়ে ফেলবেন থ্রু গুগল ট্যাগ ম্যানেজার, কি হবে? গুগল অ্যানালিটিক্স অটোমেটিক কিছু ইভেন্ট ট্র্যাক করতে শুরু করবে। আচ্ছা রাহি ভাই, এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। গুগল অ্যানালিটিক্স এর মধ্যে এরকম ফিচার্স আছে যে আপনি যেই মুহূর্তে এই গুগল ট্যাগটা আপনার ওয়েবসাইটে হেড সেকশনে বসাবেন, তখন কিছু কিছু ইভেন্ট আছে যেগুলো গুগল অ্যানালিটিক্স অটোমেটিক ট্র্যাক করতে পারবে। আপনাকে তার জন্য কোনো ট্র্যাকিং সেট আপ করতে হবে না, আপনাকে কোনো কিচ্ছু করতে হবে না, জাস্ট এই গুগল ট্যাগটা আপনার ওয়েবসাইটে হেড সেকশনে গিয়ে বসিয়ে দিবেন, শেষ। তারপর গুগল অ্যানালিটিক্স কিছু কিছু, সব ইভেন্ট নয়, কিছু কিছু ইভেন্ট আছে যেগুলো অটোমেটিক ট্র্যাক করতে পারে, সেইগুলোকে আমরা বলবো এনহ্যান্সড মেজারমেন্ট ইভেন্ট। আচ্ছা, কোথায় দেখতে পারবো রাহি ভাই এই কোন কোন ইভেন্ট যে অটোমেটিক ট্র্যাক করতে পারে, এগুলো আমরা কোথায় দেখতে পারবো? সেটা যদি আমি আমাদের গুগল অ্যানালিটিক্সে যাই, যাওয়ার পর আবার সেই অ্যাডমিন সেকশনে গেলাম, যাওয়ার পর এই ডেটা স্ট্রিমে যাব, যাওয়ার পর এই যে ডেটা স্ট্রিমে ক্লিক করব, করার পর দেখেন এখানে অপশন আছে এনহ্যান্সড মেজারমেন্ট। ঠিক আছে? করার পর এই জায়গায় যদি সেটিংসে ক্লিক করি আমি, তাহলে আমি এখানে দেখতে পারবো যে এই পার্টিকুলার যে ইভেন্ট গুলো এখানে লিস্ট করা আছে, এই ইভেন্ট গুলো গুগল অ্যানালিটিক্স অটোমেটিক ট্র্যাক করতে পারে, বা অটোমেটিক আমাদের ওয়েবসাইটে যদি হয়, এই ইভেন্ট গুলো যদি ফায়ার হয় আমাদের ওয়েবসাইটে, সে অটোমেটিক ট্র্যাক করতে পারবে। কি কি ইভেন্ট? প্রথম ইভেন্ট হলো পেজ ভিউ ইভেন্ট, মানে আমাদের ওয়েবসাইটে মানুষজন কোনো একটা পার্টিকুলার পেজে গেছে, তখন আমাদের পেজ ভিউ ইভেন্ট অটোমেটিক ট্র্যাক করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আর কি করতে পারবে? স্ক্রল, মানে আমাদের ওয়েবসাইটে কোনো একটা পার্টিকুলার পেজে মানুষজন স্ক্রল করেছে, সেই ইভেন্টটা ও অটোমেটিক ট্র্যাক করতে পারবে। আচ্ছা, আউটবাউন্ড ক্লিকস, আউটবাউন্ড ক্লিক কোনগুলোকে বলবো? যেই ক্লিকে আপনি মেন ওয়েবসাইট থেকে ছেড়ে অন্য একটা ওয়েবসাইটে চলে যাবেন। মনে করেন আমার ওয়েবসাইটে একটা লিঙ্ক আছে, এই জায়গায় লিঙ্কে এই লিঙ্কটা দেওয়া আছে amazon.com এর, তো আমি ওই লিঙ্কে যদি আমি ক্লিক করলাম তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে? amazon.com এ নিয়ে যাবে, মানে আমার ওয়েবসাইট থেকে বের করে দিয়ে আমাকে কোথায় নিয়ে যাবে? amazon.com এ নিয়ে যাবে। তো এই ধরনের ক্লিক গুলোকে বলা হয় আউটবাউন্ড ক্লিক। আউটবাউন্ড মানে আমার ওয়েবসাইট থেকে চলে যাচ্ছে, আর ইনবাউন্ড মানে আমার ওয়েবসাইটে আসছে। আউটবাউন্ড ক্লিকস কাকে বলবো? যেই ক্লিকের মাধ্যমে ইউজার আমার ওয়েবসাইট ছেড়ে অন্য একটা ওয়েবসাইটে চলে যাচ্ছে, সেই ধরনের ক্লিক গুলোকে বলা হবে আউটবাউন্ড ক্লিকস। ঠিক আছে? তাহলে এই ধরনের যদি আউটবাউন্ড ক্লিক আমাদের ওয়েবসাইটে হয়, সেগুলো অটোমেটিক ট্র্যাক করতে পারবে। আমাদের ওয়েবসাইটে যদি কোনো সার্চ ফাংশনালিটি থাকে, সেগুলো অটোমেটিক ট্র্যাক করতে পারবে। আমাদের ওয়েবসাইটে যদি কোনো ফর্ম থাকে, সেই ফর্মের উপরে যে ইন্টারাকশন গুলো হয়, ফর্ম সাবমিট, কোন একটা পার্টিকুলার ফিল্ড সাবমিট হলো, ফর্মটা স্টার্ট হলো, তো এই ধরনের ইন্টারাকশন গুলো অটোমেটিক ট্র্যাক করতে পারে। আমাদের ওয়েবসাইটে যদি কোনো ইউটিউব ভিডিও থাকে, সেই ইউটিউব ভিডিওর উপরে যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়, ইউটিউব ভিডিওটা কত পার্সেন্ট দেখা হয়েছে, ইউটিউব ভিডিওটা প্লে হয়েছে, পজ হয়েছে, এই ধরনের ইভেন্ট গুলো অটোমেটিক ট্র্যাক করতে পারবে। আমাদের ওয়েবসাইটে যদি কোনো ফাইল ডাউনলোড করার অপশন থাকে, আমাদের ওয়েবসাইটে মনে করেন অপশন আছে যেখানে মানুষজন একটা পার্টিকুলার ফাইল ডাউনলোড করতে পারবে, তো এই ধরনের ইভেন্ট গুলো সে অটোমেটিক ট্র্যাক করতে পারবে। এবং
তার সঙ্গে যদি আপনি চান যে না রাহি ভাই, আমি চাচ্ছি না GA4 অটোমেটিক আমার ওয়েবসাইটে স্ক্রল ট্র্যাক করুক, তাহলে আমি এটাকে কি করতে পারবো, এই যে এনেবেল থাকলে এটা আমি ডিজেবল করে দিতে পারবো। আমি চাচ্ছি না যে আউটবাউন্ড ক্লিক সে অটোমেটিক ট্র্যাক করুক, আমি এটাকে ডিজেবল করে দিতে পারবো। মানে আপনি যদি চান, আপনার কাছে অপশন আছে সেটা, যে আমি পার্টিকুলার চাই যে না আমি স্ক্রল ইভেন্টটা অটোমেটিক ট্র্যাক যেন সে না করে, তাহলে আমি এটা অফ করে দিতে চাই। আমি চাই যে সে অটোমেটিক ভিডিও এঙ্গেজমেন্ট ইভেন্ট গুলো ট্র্যাক না করে, সেটা আমি অফ অন দুটোই করতে পারি এই জায়গা থেকে, ঠিক আছে। কিন্তু পেজ ভিউ ইভেন্ট আপনি অফ করতে পারবেন না, এটা বাই ডিফল্ট সে ট্র্যাক করবে, ঠিক আছে, অটোমেটিক। আচ্ছা, এগুলোকে বলবো আমরা এনহ্যান্সড মেজারমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন এই এনহ্যান্সড মেজারমেন্ট ইভেন্ট গুলো আমরা কখন হবে, যখনই আমরা যেই মুহূর্তে আমরা আমাদের এই গুগল ট্যাগটা আমাদের ওয়েবসাইটে হেড সেকশনে গিয়ে বসিয়ে দেব, সেই মুহূর্তে আমাদের এই অটোমেটিক ইভেন্ট গুলো ট্র্যাক হতে শুরু করবে, ঠিক আছে। এই জন্যই গুগল ট্যাগ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন গুগল অ্যানালিটিক্স, not in Google Analytics. For each and every Google product, Google tag is one of the most important factor. Without this, any Google product related to tracking will not work properly. ঠিক আছে, এই জন্য গুগল ট্যাগ আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আরো একটা জিনিস যেটা বুঝতে হবে, সেটা হলো যে আমাদের GA4 এ কি হয়, আমরা যখনই কোনো একটা ইভেন্ট সেন্ড করব, মনে করেন আমাদের ওয়েবসাইটে কোনো একটা পার্টিকুলার ইভেন্ট হয়েছে, বা কোনো একটা পার্টিকুলার ইভেন্ট আমাদের ডেটা লেয়ারে এসছে, তো সেই ইভেন্টের উপর বেস করে বা ওই ইভেন্টটা আমি কি করছি, কোথায় সেন্ড করতে চাই, আমাদের গুগল অ্যানালিটিক্স প্ল্যাটফর্মে সেন্ড করতে চাই। কিন্তু এই যে ইভেন্ট গুলো আমরা সেন্ড করব, এই ইভেন্ট গুলোকে যদি আমরা ব্রডলি দুটো ক্যাটাগরিতে ডিভাইড করি, তাহলে আমরা দুই ক্যাটাগরির ইভেন্ট খুঁজে পাই। যেমন গুগল ট্যাগ ম্যানেজারের ক্ষেত্রেও আমরা বলেছিলাম যে আমরা দুই ক্যাটাগরির ইভেন্ট দেখতে পাই, একটা অটোমেটিক ইভেন্টস আর একটা হলো ইউজার ইভেন্টস। অটোমেটিক ইভেন্টস কোনগুলো, যেগুলো গুগল ট্যাগ ম্যানেজার অটোমেটিক ফায়ার করে, আর ইউজার ইভেন্টস গুলো যেগুলো ইউজার ফায়ার করে, তার ফলে আমাদের ডেটা লেয়ারে আসে। আচ্ছা, সেরকম GA4 এ আমরা যে যত ধরনের ইভেন্ট সেন্ড করতে পারি, সেগুলোকে যদি আমরা ব্রডলি দুটো ক্যাটাগরিতে ডিভাইড করি, তাহলে দুই ক্যাটাগরির ইভেন্ট খুঁজে পাই। ওয়ান ইজ স্ট্যান্ডার্ড ইভেন্ট এন্ড অ্যানাদার ইজ কাস্টম ইভেন্ট। আচ্ছা, স্ট্যান্ডার্ড ইভেন্ট কোনগুলোকে বলবো, যে ইভেন্ট গুলো মানে গুগল ট্যাগ ম্যানেজার নট গুগল ট্যাগ ম্যানেজার, স্ট্যান্ডার্ড ইভেন্টস হলো সেই ইভেন্ট গুলো যেগুলো গুগল অ্যানালিটিক্স আগে থেকেই ঠিক করে রেখেছে যে এই ইভেন্ট গুলো কখন ফায়ার হবে, এবং বা এই ইভেন্ট গুলো কখন ফায়ার হবে এবং ওই ইভেন্টের সঙ্গে কি কি প্যারামিটার সেন্ড করতে হবে। আবার বলি, স্ট্যান্ডার্ড ইভেন্টস হলো সেই ইভেন্ট গুলো যে ইভেন্ট গুলো গুগল অ্যানালিটিক্স আগে থেকে ঠিক করে রেখেছে যে এই ইভেন্টটা কখন ফায়ার হবে, ইউজারের কোন অ্যাক্টিভিটির বেসিসে এই পার্টিকুলার ইভেন্টটা ফায়ার করতে হবে, এটা গুগল অ্যানালিটিক্স আগে থেকেই ঠিক করে রেখেছে। এবং ওই পার্টিকুলার ইভেন্টের সঙ্গে কি কি প্যারামিটার সেন্ড করতে হবে, সেটা গুগল অ্যানালিটিক্স আগে থেকে ডিটারমাইন করে রেখেছে। সেই ইভেন্ট গুলোকে বলবো আমরা স্ট্যান্ডার্ড ইভেন্ট। আচ্ছা, তাহলে কাস্টম ইভেন্ট কোনগুলোকে বলবো, কাস্টম ইভেন্ট হলো সেই ইভেন্ট গুলো যেইগুলো গুগল অ্যানালিটিক্স আগে থেকে ঠিক করে দেয়নি যে এই ইভেন্টটা কখন ফায়ার হবে, সেটা ঠিক করবে কে, আপনি অ্যাজ এ ইউজার, অ্যাজ এ ওয়েব অ্যানালিস্ট, অ্যাজ এ ট্র্যাকিং এক্সপার্ট, আপনি ঠিক করবেন যে ওই ইভেন্টটা ইউজারের কোন অ্যাক্টিভিটির আউটকাম হিসেবে ওই পার্টিকুলার ইভেন্টটা আপনি ফায়ার করবেন, সেইগুলোকে বলবো আমরা কাস্টম ইভেন্ট। এবং কাস্টম ইভেন্টস এর সঙ্গে কি কি প্যারামিটার আপনি সেন্ড করতে চান, সেটাও কিন্তু গুগল অ্যানালিটিক্স আগে থেকে ঠিক করে দেয়নি, এই জন্য এইগুলোকে বলা হয় কাস্টম ইভেন্ট। স্ট্যান্ডার্ড ইভেন্টস এর ক্ষেত্রে গুগল অ্যানালিটিক্স আগে থেকে ঠিক করে রেখেছে যে কোন সময় এই ইভেন্টটা ফায়ার হবে এবং ওই ইভেন্টের সঙ্গে কি কি প্যারামিটার সেন্ড করতে হবে, এটা আগে থেকে ঠিক করে দিয়েছে। কাস্টম ইভেন্টস এর ক্ষেত্রে এর বিপরীত, যে গুগল অ্যানালিটিক্স এখানে কিছুই বলেনি, আপনি ডিসাইড করবেন সবকিছু, যে কখন এই ইভেন্টটা ফায়ার হবে এবং ওই ইভেন্টের সঙ্গে কি কি প্যারামিটার সেন্ড হবে সেটা আপনি ডিসাইড করবেন। এই জন্য এই ইভেন্ট গুলোকে বলা হয় কাস্টম ইভেন্টস। তাহলে আমাদের GA4 এ
দুই ধরনের ইভেন্ট আমরা সেন্ড করতে পারি, একটা হলো স্ট্যান্ডার্ড ইভেন্টস এন্ড আনাদার ওয়ান ইজ কাস্টম ইভেন্টস। আচ্ছা, এখন রাহি ভাই, এই যে গুগল অ্যানালিটিক্স আপনি বললেন কিছু ইভেন্ট গুগল অ্যানালিটিক্স আগে থেকেই ঠিক করে রেখেছে, এই ইভেন্ট গুলো কোন কোন ইভেন্ট, এটা আমি জানবো কিভাবে? কোথায় পাবো সেই লিস্ট যেখানে আমাকে গুগল অ্যানালিটিক্স আগে থেকে বলে রেখেছে যে এই ইভেন্ট গুলো কখন ফায়ার হবে এবং ওই ইভেন্টের সঙ্গে কি কি প্যারামিটার সেন্ড হবে, এটা আমি কোথায় খুঁজে পাবো? এটা যদি আপনাকে দেখতে হয় তাহলে আপনাকে চলে যেতে হবে একটা পার্টিকুলার ডকুমেন্টেশনে, সেটা হলো GA4 ইভেন্টস। ঠিক আছে, GA4 ইভেন্টস বলে সার্চ করবেন, তারপর এখানে দেখবেন রিকমেন্ডেড ইভেন্টস বলে আছে, developer.google.com রিকমেন্ডেড ইভেন্টস আপনি চলে যাবেন। যাওয়ার পর এই জায়গায় এই যে রিকমেন্ডেড ইভেন্টস, এই যে বিশাল বড় লিস্ট, এই যে বিশাল বড় লিস্ট, এই লিস্টেই যত ইভেন্ট এখানে লিস্ট করা আছে, এই সবগুলো ইভেন্টকে আমরা কি বলবো? স্ট্যান্ডার্ড ইভেন্ট। কেন? কেন কি এই ইভেন্ট গুলো কখন ফায়ার হবে গুগল অ্যানালিটিক্স আগে থেকে ডিটারমাইন করে দিয়েছে আপনাকে। যেমন আমি অ্যাজ এ এক্সাম্পল বলি, যে অ্যাড টু কার্ট একটা ইভেন্ট, এই অ্যাড টু কার্ট ইভেন্টটা কখন ফায়ার হবে গুগল অ্যানালিটিক্স আগে থেকে বলে দিয়েছে। দিস ইভেন্ট সিগনিফাইজ দ্যাট অ্যান আইটেম ওয়াজ অ্যাডেড টু এ কার্ট ফর পারচেজ। মানে আমাদের ইউজার যদি কোনো একটা প্রোডাক্ট তার কার্টে অ্যাড করে ফর দ্য পারচেজ, পারচেজ করার জন্য, উইদাউট দ্য ইন্টেন্ট অফ পারচেজ, ইউজার কিন্তু কোনো একটা প্রোডাক্ট কার্টে অ্যাড করবে না, তাই না? তো যদি কোনো একজন, মুদ্রা কথায়, কোনো একজন ইউজার যদি কোনো একটা প্রোডাক্ট তার কার্টে অ্যাড করে, তখন এই ইভেন্টটা ফায়ার করতে হবে, যে ইভেন্টটার নাম হলো অ্যাড টু কার্ট। তার মানে গুগল অ্যানালিটিক্স আমাকে আগে থেকে বলে দিয়েছে যে এটা কখন ফায়ার হতে হবে। ঠিক আছে, সেরকম আরেকটা এক্সাম্পল যদি আমি নিই, পারচেস। আচ্ছা, গুগল অ্যানালিটিক্স আমাকে আগেই বলে দিয়েছে যে কখন এই ইভেন্টটা ফায়ার হতে হবে। দিস ইভেন্ট সিগনিফাইজ ওয়েন ওয়ান অর মোর আইটেম ইজ পারচেজড বাই ইউজার। মানে যখন একটা, এক বা একের অধিক যখন একটা প্রোডাক্ট পারচেজ করা হবে, তখন এই ইভেন্টটা ফায়ার হবে বাই এ পার্টিকুলার, বাই এ ইউজার। ঠিক আছে, তার মানে গুগল অ্যানালিটিক্স আগে থেকে ডিটারমাইন করে দিয়েছে আমাকে যে কখন এই ইভেন্টটা ফায়ার হতে হবে। আচ্ছা, এখন এই পার্টিকুলার ইভেন্টের সঙ্গে কি কি প্যারামিটার সেন্ড করতে হবে সেটাও কিন্তু গুগল অ্যানালিটিক্স আগে থেকে ডিটারমাইন করে দিয়েছে, এবং সেই সম্বন্ধে আমরা জানবো, যে এখানে দেখেন প্যারামিটার্স বলে একটা সেকশন আছে, সেই প্যারামিটার সম্বন্ধে আমরা জানবো। এখন মোটামুটি ভেবে রাখেন যে আগে থেকে গুগল অ্যানালিটিক্স আমাকে বলে রেখেছে যে এই পার্টিকুলার ইভেন্টের সঙ্গে এই এই প্যারামিটার গুলো সেন্ড করতে হবে। ঠিক আছে, এই জন্য এগুলোকে বলবো আমরা স্ট্যান্ডার্ড ইভেন্ট। এই জন্য এই লিস্টে আপনি যত ইভেন্ট এখানে খুঁজে পাবেন, সব ইভেন্টকে আমরা বলবো স্ট্যান্ডার্ড ইভেন্ট। আর কাস্টম ইভেন্ট তো এখানে, কাস্টম ইভেন্টে তো গুগল অ্যানালিটিক্স আপনাকে বলেও দেয়নি যে কখন ফায়ার করতে হবে, এবং কাস্টম ইভেন্টে আপনি কি কি প্যারামিটার সেন্ড করবেন সেটাও কিন্তু গুগল অ্যানালিটিক্স আগে থেকে ঠিক করে দেয়নি। ঠিক আছে, সেই জন্য আপনাকে বলা হলো কাস্টম ইভেন্ট। আচ্ছা, কিন্তু এরপরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা আপনাকে বুঝতে হবে, সেটাকে বলা হবে GA4 স্কিমা। এটা অনেকেই হয়তো শুনে থাকবেন, বা অনেকে যারা নতুন এই ফিল্ডে কাজ করতে এসেছেন, তারা হয়তো সিনিয়র পার্সনদের কাছে শুনে থাকবেন যে GA4 এর স্কিমা অনুযায়ী ডেটা লেয়ার, বা অমুক স্কিমা অনুযায়ী ডেটা লেয়ার। ঠিক আছে, এই যে GA4 স্কিমা বলে দিনরাত মানুষজন চেঁচায়, ঠিক আছে, সেটা কি আসলে, সেটা আমরা এখন জানবো। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমাকে বলতে হবে যে GA4 স্কিমা কি, এটা জানার আগে আমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ স্কিমা। স্কিমা কাকে বলবো আমি, তারপর আমি বুঝবো যে GA4 স্কিমা কি। ঠিক আছে, আচ্ছা, স্কিমা কি? স্কিমা ইজ নাথিং বাট এ সেট অফ রুল দ্যাট গুগল অ্যানালিটিক্স হ্যাজ প্রি-ডিফাইন্ড ফর আস whenever you want to send any kind of data to Google Analytics। মানে যে স্কিমা আর কিছুই নয়, একটা প্রি ডিফাইন্ড রুল যেটা গুগল অ্যানালিটিক্স আমাদেরকে ঠিক করে দিয়েছে, যে ভাই তুমি যদি কোনো রকমের ডেটা বা কোনো রকমের ইভেন্ট যদি এই টুলটাতে সেন্ড করতে চাও গুগল অ্যানালিটিক্সে, তাহলে তোমাকে এই রুলটা মেনেই ডেটাটা সেন্ড করতে হবে। এই রুলটাকে বলা হচ্ছে স্কিমা। তাহলে আমরা কি বুঝলাম GA4 স্কিমা কি? GA4 schema is a set of rule that GA4 has predefined for us
ইফ ইউ ওয়ান্ট টু সেন্ড এনি কাইন্ড অফ ডেটা টু GA4, মানে আপনি যদি কোনো ডেটা GA4 এর কাছে সেন্ড করতে চান বা GA4 এই টুলটার কাছে ডেটা সেন্ড করতে চান, তাহলে এই GA4 আপনাকে একটা রুল তৈরি করে দিয়েছে। এই রুল মেনটেন করেই, এই রুল ফলো করেই আপনাকে ডেটাটা GA4 এর কাছে সেন্ড করতে হবে। এই যে রুল, আমি বারবার বলছি, রুল যে GA4 ঠিক করে দিয়েছে, এই রুলটাকে বলা হয় GA4 স্কিমা। মানে ফ্যান্সি ওয়ার্ডে এটাকে বলা হয় GA4 স্কিমা, বা অন্যরকম ভাবে আপনি বলতে পারেন GA4 এর ডেটা সেন্ড করার রুল বা ফর্মুলা বা হোয়াট এভার প্রসেস। ঠিক আছে, এটাকে সুন্দর ভাষায় যদি আমি বলি তাহলে এটাকে বলবো GA4 স্কিমা। ঠিক আছে, এখন রাহি ভাই এই কি রুল এটা? রুলটা তো বললেন যে স্কিমা ইজ এ রুল দ্যাট GA4 প্রিডিফাইন ফর আস। ঠিক আছে, আচ্ছা এই রুলটার মধ্যে কি আছে আমাকে একটু বলেন তো। আচ্ছা, এই রুলটা মধ্যে আপনাকে গুগল অ্যানালিটিক্স বলে দিয়েছে যে তুমি যখনই কোনো একটা ইভেন্ট সেন্ড করবে, সেটা স্ট্যান্ডার্ড হতে পারে, আবার কাস্টম ইভেন্টও হতে পারে। ঠিক আছে, তুমি যখনই কোনো একটা ইভেন্ট GA4 এর কাছে সেন্ড করবে, তখন ওই ইভেন্টের সঙ্গে কিছু প্যারামিটার আপনি সেন্ড করবেন। অ্যাজ এ এক্সাম্পল যদি আমি বলি যে এই পারচেজ ইভেন্ট, এটা একটা স্ট্যান্ডার্ড ইভেন্ট। এখন এই স্ট্যান্ডার্ড ইভেন্টের সঙ্গে কি কি প্যারামিটার সেন্ড করতে হবে সেটা কিন্তু গুগল অ্যানালিটিক্স আগে থেকে বলে দিয়েছে। কি কি প্যারামিটার? একটা প্যারামিটারের নাম হলো কারেন্সি, মানে যে প্রোডাক্টটা পারচেজ করা হয়েছে সেই প্রোডাক্টটার প্রাইস কোন কারেন্সিতে ছিল, সেই কারেন্সিটা আপনাকে সেন্ড করতে হবে। আচ্ছা, আরেকটা প্যারামিটার আছে কি ভ্যালু, যে প্রোডাক্টটা পারচেজ করা হয়েছে তার প্রাইস কত, তার ভ্যালু কত, সেটা আমাকে বের করতে হবে। যেই প্রোডাক্টটা পারচেজ হলো, প্রত্যেকটা পারচেজের একটা ইউনিক ট্রানজাকশন আইডি থাকে। যখন আপনি একটা প্রোডাক্ট পারচেজ করবেন কোন একটা ওয়েবসাইট থেকে, একটা ইউনিক ট্রানজাকশন আইডি থাকে। সেই ট্রানজাকশন আইডিটা কি? আপনি যখন ওই প্রোডাক্টটা পারচেজ করেছিলেন তখন কি কোনো কুপন ইউজ করেছিলেন? আপনি যে প্রোডাক্টটা পারচেজ করেছেন সেই প্রোডাক্টটার শিপিং চার্জ কত ছিল? আপনি যে প্রোডাক্টটা পারচেজ করেছেন সেটা ট্যাক্স কত? আপনি যে প্রোডাক্টটা পারচেজ করেছিলেন সেই প্রোডাক্টটার নাম কি? সেই যে প্রোডাক্টটা কিনেছেন সেই প্রোডাক্টের তো একটা ইউনিক আইডি থাকবে। প্রত্যেকটা প্রোডাক্টকে আইডেন্টিফাই করার জন্য একটা ইউনিক আইডি থাকে। সেই প্রোডাক্টটা, যে প্রোডাক্ট আপনি পারচেজ করেছেন সেই প্রোডাক্টটার ইউনিক আইডি কি ছিল? যে প্রোডাক্ট আপনি পারচেজ করেছেন সেই প্রোডাক্টটার ক্যাটাগরি কি ছিল? কোন ক্যাটাগরির প্রোডাক্ট আপনি পারচেজ করেছেন? আচ্ছা, যে প্রোডাক্টটা পারচেজ করেছেন সেই প্রোডাক্টটার কোয়ান্টিটি কটা ছিল? কটা প্রোডাক্ট পারচেজ করেছেন? একটা কিনেছিলেন, না দুটো কিনেছিলেন, না তিনটে কিনেছিলেন? ওই প্রোডাক্টটার প্রাইস কত ছিল? এই যে বিভিন্ন ধরনের ইনফরমেশন ওই পারচেজ রিলেটেড, যেই ইভেন্ট আপনি সেন্ড করছেন, এই প্রত্যেকটা যে প্যারামিটার আপনি সেন্ড করছেন এই প্যারামিটার গুলো কাকে ডিসক্রাইব করছে? এই পারচেজ ইভেন্টটাকে ডিসক্রাইব করছে, তাই না? যে এই পারচেজ ইভেন্টটার অ্যাট্রিবিউট এগুলো, যে পারচেজ ইভেন্টটা হয়েছে তার ট্রানজাকশন আইডি কি ছিল, এই পারচেজ ইভেন্টটা হয়েছে সে পারচেজ করার সময় কি সে কোনো কুপন ইউজ হয়েছিল কি হয়নি, এই পারচেজটা যখন হয়েছে তখন তার ওই প্রোডাক্টের ট্যাক্স কি ছিল, শিপিং কি ছিল, কারেন্সি কি ছিল, ও প্রোডাক্টটার প্রাইস কি ছিল, নাম কি ছিল, আইডি কি ছিল, এগুলো কি ওই যে পার্টিকুলার ইভেন্টটা সেন্ড করছেন তার কিছু অ্যাট্রিবিউটস বা ওই ইভেন্টটাকে ডিসক্রাইব করছে। এইগুলোকে আমরা বলবো প্যারামিটার্স। ঠিক আছে, আচ্ছা এখন ঠিক আছে রাহি ভাই, বুঝলাম পারচেজ ইভেন্টের সঙ্গে আমাদের এই এই প্যারামিটার গুলো সেন্ড করতে হবে। ঠিক আছে, টু ডিসক্রাইব, টু টেল দা GA4, যে আমি যদি GA4 কে যদি বলি যে GA4 আমাদের ওয়েবসাইটে একটা পারচেজ হয়েছে, শুধু মনে করেন আমি পারচেজ ইভেন্টটা সেন্ড করে দিলাম, এই প্যারামিটার যদি না সেন্ড করে দিলে কি প্রবলেম আসবে দেখেন, সেটা আগে বোঝেন। যে আমি প্যারামিটার গুলো যদি না সেন্ড করে রাই ভাই, মনে করেন তর্কের ক্ষেত্রে আমি ধরে নিলাম যে আমি সেন্ড করবো না, শুধু ইভেন্টটা সেন্ড করে দেবো, ব্যাস শেষ, তাহলে কি প্রবলেম আসতে পারে? প্রবলেম এটাই আসতে পারে যে আপনি গুগল ট্যাগ ম্যানেজারকে বললেন, গুগল ট্যাগ সরি গুগল অ্যানালিটিক্সকে বললেন যে আমাদের ওয়েবসাইটে একটা পারচেজ হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন আপনি গুগল অ্যানালিটিক্সকে জিজ্ঞেস করলেন যে ভাই আমাদের ওয়েবসাইটে তো পারচেজ হয়েছে, তো কোন প্রোডাক্টটা পারচেজ হয়েছে বলো তো। গুগল অ্যানালিটিক্স আপনাকে বলবে আমি তো জানি না ভাই, সেই ধরনের ডেটা তো তুমি আমাকে সেন্ড করোনি। কেন? যদি আপনি এই আইটেম নেম এই প্যারামিটারটা সেন্ড করতেন তাহলে আপনি গুগল অ্যানালিটিক্স সেই আপনার কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারতো যে কোন প্রোডাক্টটা পারচেজ হয়েছে। কেন কি তখন ও বলতে পারতো আরে
স্যার এই প্রোডাক্টটা পারচেজ হয়েছে, এই যে এই প্রোডাক্টটা পারচেজ হয়েছে, এই প্রোডাক্টটা পারচেজ, আপনার কোশ্চেন আমি অ্যান্সার দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আপনি বলেন গুগল অ্যানালিটিক্স কে যে গুগল অ্যানালিটিক্স তুমি তো বলছো আমাদের ওয়েবসাইটে পারচেজ হয়েছে, ওই পারচেজটার প্রাইস কত ছিল, ভ্যালু কত ছিল, কত টাকার সেল হয়েছে বলো তো আমাকে। তখন গুগল অ্যানালিটিক্স আপনাকে বলবে স্যার আমি তো জানি না, কেন কি ওই ধরনের রিলেটেড ইনফরমেশন তো আপনি আমাকে প্রোভাইড করেননি। কিন্তু আপনি যদি ভ্যালু প্যারামিটারটা সেন্ড করতেন, তখন ওই বলতে পারতো আরে স্যার আপনার ওয়েবসাইটে তো পারচেজ হয়েছে, ওই পারচেজটার ভ্যালু ছিল 30। আচ্ছা, 30 যখন আপনি বললেন তখন আপনি গুগল অ্যানালিটিক্স কে বলবেন আচ্ছা তুমি তো বলছো একটা পারচেজ হয়েছে, সে প্রোডাক্টটার পারচেজ ছিল, প্রাইস ছিল 30। 30 কি আইএনআর, 30 বিডিটি, না 30 ইউএসডি, না 30 ইউরো, কি কি বুঝবো আমি? তখন আপনাকে কারেন্সি প্যারামিটার সেন্ড করতে হবে। তখন আপনাকে বলবে না না স্যার 30 আইএনআর নয়, গুগল অ্যানালিটিক্স আপনাকে বলে দেবে যে 30 ইউএসডি। তখন আপনি বুঝতে পারবেন এই ডেটাগুলো কেন সেন্ড করছি আমরা, সো দ্যাট ইন ফিউচার আমি গুগল অ্যানালিটিক্স কে যখন রিপোর্ট তৈরি করবো, আমি গুগল অ্যানালিটিক্স রিপোর্ট তৈরি করার মাধ্যমে আমি গুগল অ্যানালিটিক্স কে আস্ক করবো যে আমার ওয়েবসাইটে কি হচ্ছে বলো তো আমাকে। তখন গুগল অ্যানালিটিক্স আপনার এই পাঠানো প্যারামিটার বা ডেটার উপর বেস করে আপনাকে বলতে পারবে যে হ্যাঁ স্যার এই জিনিসটা হচ্ছে আপনার ওয়েবসাইটে, বা হ্যাঁ ম্যাডাম এই জিনিসটা হচ্ছে আপনার ওয়েবসাইটে, ঠিক আছে? আদারওয়াইজ গুগল অ্যানালিটিক্স আপনাকে শুধু এটাই বলতে পারবে স্যার আপনার ওয়েবসাইটে পারচেজ হয়েছে, কিন্তু কি পারচেজ হয়েছে, কত টাকার পারচেজ হয়েছে, এগুলো সম্বন্ধে আমি জানি না। এই কোশ্চেনগুলো যদি আপনি আমাকে করেন, আই ক্যানট অ্যান্সার, because I don't have the data related to those questions to answer those questions, তাই না? এই জন্য আমাদেরকে কিন্তু এই প্যারামিটার গুলো সেন্ড করতে হবে। কার কাছে সেন্ড করতে হবে? গুগল অ্যানালিটিক্স এর কাছে সেন্ড করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন স্কিমা যে জিনিসটাতে আমরা ছিলাম সেটা হলো যে রাহিম ভাই কেন তাহলে স্কিমা কি? তাহলে স্কিমা তো আপনি বললেন রুল, তাই না? এটা তো প্যারামিটার নয়। আপনি তো বললেন যে এ সেট অফ রুল দ্যাট উই হ্যাভ টু ফলো টু সেন্ড এনি কাইন্ড অফ ডেটা or any kind of event to Google Analytics. What is that particular rule? আচ্ছা, এখন এই যে আমাকে বিভিন্ন প্যারামিটার সেন্ড করতে বলেছে Google Analytics ফর এ পার্টিকুলার ইভেন্ট, এই প্রত্যেকটা প্যারামিটারের কিছু টাইপ আছে বা ডেটা টাইপ আছে। আচ্ছা, কি ডেটা টাইপ কি? ছোট থেকে আমরা সিম্পল উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই। আমরা সাধারণত ছোটবেলা থেকে দুই ধরনের ডেটা টাইপ সম্বন্ধে জেনে এসেছি। একটা হলো মানে ডেটা টাইপ সম্বন্ধে আমরা জেনে, একটা হলো আমরা যেটা সংখ্যা বলি, বাংলায় সংখ্যা, কি 1 2 3 4 5 6 7 8 9 10 সংখ্যা। আর একটা ডেটা টাইপ আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, সেটা হলো শব্দ বা লেটার্স, যেমন এ বি ক খ গ ঘ, এরকম, ঠিক আছে? তো এইগুলোকেই প্রোগ্রামিং ভাষাও বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের ডেটাকে আমরা ডিভাইড করতে পারি। কি রকম? যেগুলোকে আমরা ছোটবেলা থেকে অক্ষর বলে এসেছি, যেমন ক খ গ ঘ এ বি সি ডি, সেগুলোকে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় স্ট্রিং। কি বলা হয় প্রোগ্রামিং এর ভাষায়? স্ট্রিং, ঠিক আছে? আর যেগুলোকে আমরা ছোটবেলা থেকে সংখ্যা বলে এসেছি, সেগুলোকে আমরা কি বলবো? নাম্বার। এবং আমরা ইংলিশ ওয়ার্ডেও সংখ্যাকে ইংলিশে কি বলতাম আমরা? নাম্বার, তাই না? তো সেইগুলোকে আমরা নাম্বার। দিস ইজ এ ডেটা টাইপ, এ টাইপ অফ ডেটা। একটা ডেটা কিন্তু বিভিন্ন টাইপের হতে পারে, একটা হলো সংখ্যা হতে পারে, শব্দ হতে পারে, অক্ষর হতে পারে, তাই না? তো স্ট্রিং হলো সেই অক্ষর যেগুলো আমরা বাংলায় বসে বলে এসেছি, আর নাম্বার হলো সংখ্যা, যেটা আমরা ছোট থেকে বলে এসেছি। তা দেখেন, এই যে কারেন্সি প্যারামিটারটা সেন্ড করতে হবে, সেটা কোন ফরম্যাটে সেন্ড করতে হবে? ডেটার তো অনেক ফরম্যাট আছে, স্ট্রিং হতে পারে, সংখ্যা হতে পারে, অক্ষর হতে পারে, কি ফরম্যাটে আমাকে সেন্ড করতে হবে? ও বলে দিয়েছে, গুগল অ্যানালিটিক্স বলে দিয়েছে তো কারেন্সিটা স্ট্রিং মানে অক্ষরে সেন্ড করো। এটা তুমি না মানে সংখ্যায় সেন্ড করলে হবে না তোমার, এটা মানে 1 2 3 4 এইভাবে সেন্ড করলে হবে না। তোমাকে কারেন্সি যে প্যারামিটারের যে ভ্যালুটা আছে, মানে এই যে ভ্যালুটা ইউএসডি, এটা কিন্তু তুমি অক্ষরে সেন্ড করতে পারবে না। এটাকে তোমার মানে উম, সংখ্যায় সেন্ড করতে পারবে না, এটা তোমাকে অক্ষরে সেন্ড করতে হবে, মানে স্ট্রিং এ সেন্ড করতে হবে। ইউ ক্যানট সেন্ড ইট অ্যাজ এ নাম্বার, তাই না? সেরকম ভ্যালু প্যারামিটারটা তুমি কি ফরম্যাটে সেন্ড করবে? নাম্বার ফরম্যাটে, মানে সংখ্যায় সেন্ড করবে। এটা কিন্তু তুমি অক্ষরে সেন্ড করতে পারবে না। 30.03 এটা কিন্তু তোমাকে কি ফরম্যাটে সেন্ড করতে হবে? অ্যাজ এ নাম্বার, সংখ্যায়, নট ইন স্ট্রিং, ঠিক আছে?
সেরকম ভাবে দেখেন আরেক ধরনের ফরম্যাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হলো অ্যারে। ঠিক আছে, তো এই অ্যারের মধ্যেও আমাদের কি থাকে, স্ট্রিং থাকে, নাম্বারস থাকে। মানে অ্যারের মধ্যে থাকে না, মানে এই পার্টিকুলার প্যারামিটারটা আমাকে কি হিসাবে সেন্ড করতে হবে, অ্যাজ এ স্ট্রিং। আইটেম নেমটা কি হিসাবে সেন্ড করতে হবে, অ্যাজ এ স্ট্রিং। স্ট্রিং মানে হলো অক্ষর, ঠিক আছে, আর নাম্বারস মানে হলো সংখ্যা। তার মানে এই যে রুল আমাকে বেঁধে দিয়েছে গুগল অ্যানালিটিক্স, যে পার্টিকুলার একটা প্যারামিটারের ডেটা টাইপ কি ধরনের হবে, কি কোন ফরম্যাটে যাবে, সেটা আমাকে আগে থেকেই বলে দিয়েছে, বা এই রুলটা আমাকে বেঁধে দিয়েছে গুগল অ্যানালিটিক্স। এই রুলটা কি আমরা বলবো স্কিমা। আমি চাইলেই এই কারেন্সিটা সংখ্যায় পাঠাতে পারবো না, এটা আমাকে অক্ষরেই পাঠাতে হবে। আমি চাইলেই এই ভ্যালু প্যারামিটারটা সংখ্যায় পাঠাতে পারবো না, মানে স্ট্রিং এ পাঠাতে পারবো না, এটা আমাকে নাম্বারই পাঠাতে হবে। মানে সংখ্যায় পাঠাতে হবে, অক্ষরে আমি পাঠাতে পারবো না, তাই না? তাহলে এটাকে বলা হচ্ছে স্কিমা, মানে a set of rule that Google Analytics has predefined for us, that in which format we have to send the data back to Google Analytics। ঠিক আছে, তো এটাকে আমরা বলা হচ্ছে স্কিমা। সেটা আমি এখানে একটা উদাহরণ আপনাকে দিয়েছি, যেমন ট্রানজাকশন আইডিটা আপনাকে কি হিসেবে সেন্ড করতে হবে, অ্যাজ এ স্ট্রিং। ভ্যালুটা কি হিসেবে সেন্ড করতে হবে, অ্যাজ এ নাম্বার। ট্যাক্সটা কিভাবে সেন্ড করতে হবে, অ্যাজ এ নাম্বার। শিপিং অ্যাজ এ নাম্বার। কারেন্সি অ্যাজ এ স্ট্রিং। কুপন অ্যাজ এ স্ট্রিং। ঠিক আছে, আইটেম আইডি অ্যাজ এ স্ট্রিং। আইটেম নেম অ্যাজ এ স্ট্রিং। ঠিক আছে, এখন স্ট্রিং আর নাম্বারের মধ্যে কিভাবে ডিফারেন্স করব সেটা আমরা ধীরে ধীরে বুঝবো। ঠিক আছে, এখন বুঝে নেন যে আমরা আমাদের ডেটাটা যদি আমাকে গুগল অ্যানালিটিক্স এর কাছে সেন্ড করতে হয়, তাহলে আমাকে একটা স্পেসিফিক ফরম্যাট মেনটেন করে আমাকে ডেটা সেন্ড করতে হবে, এন্ড দ্যাট পার্টিকুলার ফরম্যাট ইজ কল্ড স্কিমা। এবং এই ফরম্যাটটা আমি কোথায় খুঁজে পাবো, এই যে আমার গুগল অ্যানালিটিক্স যে ডকুমেন্টেশন আছে এখানে আসলে আমি খুঁজে পাবো যে কোন প্যারামিটার আমাকে কোন ফরম্যাটে সেন্ড করতে হবে। ব্যাস, ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা আরেকটু জিনিস দেখি, সেটা হলো যে আমাদের এই যে পার্টিকুলার স্কিমা আমরা বললাম, এর মধ্যে দুই ধরনের ডেটা টাইপ আমরা খুঁজে পেলাম, একটা হলো স্ট্রিং আর একটা হলো নাম্বার। ঠিক আছে, আচ্ছা, এখন এই স্ট্রিং আর নাম্বার এটা হলো জাভাস্ক্রিপ্টের একটা কনসেপ্ট। আমি থ্রু আউট যত ক্লাস হবে, থ্রু আউট ক্লাসে যদি আমাদের ওই ক্লাসটা কন্টিনিউ করতে বা ওই ট্র্যাকিংটা ইমপ্লিমেন্ট করতে জাভাস্ক্রিপ্টের কিছু কিছু কনসেপ্টের যদি প্রয়োজন হয়, আমি এগুলো ধীরে 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 অ্যাড করতে শুরু করব। ঠিক আছে, তো আপনাদেরও সেগুলো ধীরে ধীরে কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, যেমন একটা ফার্স্ট কনসেপ্ট যেটা আমাদের বুঝতে হবে, যে হোয়াট ইজ স্ট্রিং এন্ড হোয়াট ইজ নাম্বার, ইট ইজ দ্য কনসেপ্ট অফ জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, সো আমাদের স্ট্রিং বোঝার খুব সহজ উপায়, খুব সহজ উপায়, যদি কোনো একটা ওয়ার্ডের, ঠিক আছে, কোনো একটা ওয়ার্ড, যদি আমি আসি কোনো একটা ওয়ার্ডে, যদি সিঙ্গেল ইনভার্টেড কমা অথবা ডবল ইনভার্টেড কমা দিয়ে শুরু হয় এবং সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে শেষ হয়, অথবা ডাবল ইনভার্টেড কমা দিয়ে শেষ হয়, তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো জাভাস্ক্রিপ্টের ভাষায় অ্যাজ এ স্ট্রিং, মানে অক্ষর। কি বললাম, যদি কোনো ওয়ার্ড সিঙ্গেল ইনভার্টেড কমা, এটাকে সিঙ্গেল ইনভার্টেড কমা বলে, তো সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে শুরু হয় এবং সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে শেষ হয়, তাহলে সেই ওয়ার্ডটাকে আমরা জাভাস্ক্রিপ্টের ভাষায় বলাবো অ্যাজ এ স্ট্রিং। আচ্ছা, এখন এই সিঙ্গেল ইনভার্টেড কমার জায়গায় ডবল ইনভার্টেড কমাও থাকতে পারে। এই যে এরকম ডাবল ইনভার্টেড কমা আর ডাবল ইনভার্টেড কমা, সে দুটোই থাকতে পারে, সিঙ্গেল ইনভার্টেড কমা আর ডাবল ইনভার্টেড কমা। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলবো স্ট্রিং। আচ্ছা, এখন যদি কোনো একটা ওয়ার্ড এই সিঙ্গেল ইনভার্টেড কমা বা ডাবল ইনভার্টেড কমা দিয়ে শুরু না হয়, তাহলে সেটাকে আমরা বলবো নাম্বার। ঠিক আছে, মানে অক্ষর। আর অক্ষর এমনি চোখে দেখলে আপনি বুঝতে পারবেন কোনটা অক্ষর। যেমন মনে করেন 12, এটাকে আমরা কি বলবো, অক্ষর। এটাকে তো থোড়ি আমি বলবো, মানে এটা বলবো আমরা সংখ্যা, তাই না? সরি, অক্ষর না, এটা আমরা বলবো সংখ্যা। সো এটাকে থোড়ি বলবো আমরা অক্ষর, তাই না? ইট ইজ নট এ স্ট্রিং, ইট ইজ এ নাম্বার, তাই না? যেমন 41, 14, 41,
ঠিক আছে, 25, যাই হোক যেটা আছে সেটা হলো নাম্বার এগুলো, ঠিক আছে। আচ্ছা, কিন্তু একটা ট্রিক্স আমি আপনাদের দেখাবো, বা একটা জিনিস অনেক সময় এটা মনে করেন একটা কি বলবো, অনেক সময় এটা কনফিউশন তৈরি করে, তো সেটা আমি বলি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আপনাকে দুটো উদাহরণ দেব, আর কিন্তু কিন্তু সেটা দেখে আপনাদের অনেকে বুঝতে অসুবিধা হবে যে কোনটা স্ট্রিং আর কোনটা নাম্বার, ঠিক আছে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিচ্ছি, এই যে 12, ঠিক আছে, আর আরেকটা লিখলাম 12, ঠিক আছে। এখন এই কোন 12টা স্ট্রিং আর কোন 12টা নাম্বার? আমরা ছোটবেলা থেকে যে শুকে চিনে এসেছি যে 12 হলো সংখ্যা, তাই না? তাই এখন আমি দুটো সংখ্যা লিখেছি, এটাও 12 ওটাও 12, কিন্তু কোনটা স্ট্রিং কোনটা নাম্বার? হ্যাঁ, আমি কিন্তু একটা আপনাকে শর্ত বলে দিয়েছি যে যদি কোনো ওয়ার্ড সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে শুরু হয় এবং সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে শেষ হয়, ওই ওই সিঙ্গেল ইনভার্টেড কমার মাঝখানে কি আছে ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, সেটা সংখ্যা থাকুক অন্য কিছু থাকুক, হোয়াটএভার, যদি সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে শুরু হয় আর সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে শেষ হয়, তাহলে এটাকে এইটাকে গণ্য হবে অ্যাজ এ স্ট্রিং ইন জাভাস্ক্রিপ্ট। তার মানে এটা 12 হওয়া সত্ত্বেও এটা কি দিয়ে শুরু হয়েছে, সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে আর সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে শেষ হয়েছে। এটা সিঙ্গেল ইনভার্টেড কমার জায়গায় ডাবল ইনভার্টেড কমাও থাকতে পারে, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা ট্রিট করবো অ্যাজ এ স্ট্রিং। কিন্তু এই যে 12টা, এই 12টা দেখেন সিঙ্গেল ইনভার্ট কমা দিয়ে শুরু হয়নি, সিঙ্গেল ইনভার্ট কমা দিয়ে শেষও হয়নি, তাহলে এটাকে আমরা কি করব, জাভাস্ক্রিপ্ট কি এটাকে কি হিসেবে ট্রিট করবে, অ্যাজ এ নাম্বার, ঠিক আছে। তাহলে দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু ডিস্টিংগুইশ বিটুইন এ স্ট্রিং অ্যান্ড এ নাম্বার। তাহলে এই যে আমি এখানে উদাহরণটা দিয়েছি, এখানে খুব ইজিলি আপনি বুঝতে পারবেন যে কোনটা স্ট্রিং আর কোনটা নাম্বার। ট্রানজাকশন আইডিটা কি, খুব ইজিলি বুঝতে পারছি স্ট্রিং কেন, কারণ কি রাহি ভাই, এই ভ্যালুটা এই সিঙ্গেল ইনভার্টেড কমা বা ডাবল ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে আর ডাবল ইনভার্টেড কমা দিয়ে শেষ হয়েছে, তাহলে আপনি একটু আগে বললেন, তাহলে এটাই স্ট্রিং। আচ্ছা, এখন এই ভ্যালুটা কি স্ট্রিং না রাহি ভাই, স্ট্রিং না নাম্বার? নাম্বার রাহি ভাই, কেমন করে? কারণ কি 25.42 ইজ এ নাম্বার অ্যান্ড এটি, এবং এটা সিঙ্গেল ইনভার্টেড কমা ডাবল ইনভার্টেড কমা দিয়েও শুরু হয়নি আর শেষও হয়নি, তাহলে এটা নাম্বার। ট্যাক্স, এটা কি রাহি ভাই? নাম্বার। শিপিং, নাম্বার। কারেন্সি, রাহি ভাই এটা তো স্ট্রিং, কেন কি ডাবল ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে, ডাবল ইনভার্টেড কমা দিয়ে শেষ হয়েছে। কুপন, এটা কি রাহি ভাই? এটা স্ট্রিং, কেন কি ডাবল ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে, ডাবল ইনভার্টেড কমা দিয়ে শেষ হয়েছে। তাহলে খুব ইজিলি আমি বুঝে নেব যে কোনটা স্ট্রিং আর কোনটা নাম্বার, এবং এটা যদি আমি খুব ইজিলি বুঝে যাই, তাহলে আমি খুব ইজিলি বুঝে যাবো যে কোন প্যারামিটারটা কোন ফরম্যাটে আমাকে সেন্ড করতে হবে। কারেন্সিটা কি আমাকে স্ট্রিং এ সেন্ড করতে হবে, না নাম্বারে সেন্ড করতে হবে? ট্রানজেকশন আইডিটা কোন ফরম্যাটে আমাকে সেন্ড করতে হবে, আইটেম আইডিটা কোন ফরম্যাটে আমাকে সেন্ড করবে? দেখেন, এই পুরো যত স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে, সব স্ট্যান্ডার্ড ইভেন্টসেই এই স্ট্রিং এবং এই নাম্বার আছে, আরেকটা ডেটা ফরম্যাট আছে বুলিয়ান, ওগুলো আমাদের পরে লাগবে, এখন লাগবে না, ঠিক আছে। তো এই বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখেন স্ট্রিং নাম্বার, স্ট্রিং নাম্বার এই দুটোই আপনি খুঁজে পাবেন, স্ট্রিং নাম্বার, স্ট্রিং নাম্বার, স্ট্রিং নাম্বার, দেখেন স্ট্রিং নাম্বার, স্ট্রিং নাম্বার, স্ট্রিং নাম্বার, স্ট্রিং নাম্বার, স্ট্রিং, সব ডেটা টাইপে আপনি খুঁজে পাবেন স্ট্রিং এন্ড নাম্বার, ঠিক আছে, মানে 90% কেসেই আপনি খুঁজে পাবেন স্ট্রিং। তাহলে স্ট্রিং এন্ড নাম্বার যদি আপনি খুব ইজিলি বুঝে যান, তাহলে আপনার খুব খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারেন যে কোনটা স্ট্রিং আর কোনটা নাম্বার, তাহলে আপনার ট্র্যাকিং করতে অনেক সুবিধা হবে, এবং কোন ইভেন্টে কোন ফরম্যাটে আমার ডেটা সেন্ড করতে হবে এটাও আপনি খুব ইজিলি বুঝতে পারবেন বা ইমপ্লিমেন্ট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন গেল আমাদের আহ সব কি ডেমো পার্ট, ঠিক আছে, বা ডেমো না মানে থিওরিটিক্যাল পার্ট, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসবো প্র্যাকটিক্যাল পার্টে। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কিন্তু আমরা কি করেছি, আমাদের ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করেছি এর আগের দিন, তাই না? এখন তার জন্য আমরা কি করবো, একবার চেক করেও নেই, প্রিভিউ যদি আমি ক্লিক করি, প্রিভিউ করলে কি হবে, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেব, কানেক্ট ক্লিক করব, তাহলে আমাদের কি হবে, গুগল ট্যাগ ম্যানেজার কানেক্টেড হয়ে যাবে। এই যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার এখানে কানেক্টেড হয়ে গেছে, এবং এই জায়গায় যদি আমরা যাই, তাহলে এই জায়গায় আমরা কানেক্টেড দেখতে পাবো, এবং এই জায়গায় অনেক ধরনের ইভেন্ট আমরা পাবো, ঠিক আছে। আচ্ছা, এখন
একটা আজকে খুব সিম্পল ইভেন্ট সেন্ড করে দেখাবো, এরপরের দিন একদম ফুল ফ্লেজেড সেট আপ হবে, ঠিক আছে? আজকে একটা খুব সিম্পল ইভেন্ট সেন্ড করে দেখাই, ঠিক আছে? আচ্ছা, প্রথম আমরা একটা ইভেন্ট সেন্ড করব, সেটার নাম হলো পেজ ভিউ। পেজ ভিউ মানে, পেজ ভিউ ইভেন্টটা কখন সেন্ড করতে হয়? যখন মানুষজন আমাদের ওয়েবসাইটে যে কোনো একটা পেজ ভিজিট করে বা যে কোনো একটা পেজ ওপেন করে, যে কোনো পেজ হতে পারে, আমাদের ওয়েবসাইটে কোনো একটা পার্টিকুলার পেজ নয়, যে কোনো পেজ, প্রোডাক্ট পেজ হতে পারে, কন্ট্যাক্ট পেজ হতে পারে, অ্যাবাউট পেজ হতে পারে, হোয়াট এভার পেজ, যে কোনো একটা পেজ মানে মানে যে কোনো একটা পেজ যদি ওপেন করে তাহলে আমরা কিন্তু পেজ ভিউ ইভেন্ট সেন্ড করব, ঠিক আছে? যদি এই পেজে আসে তাহলেও আমরা পেজ ভিউ সেন্ড করব, যদি এই পেজেও আসে, ওই অ্যাবাউট পেজে যায় সেই পেজেও আমরা পেজ ভিউ সেন্ড করব, আমাদের যদি কন্ট্যাক্ট পেজে যায় কন্ট্যাক্ট পেজেও আমাদের কিন্তু পেজ ভিউ ইভেন্ট সেন্ড করব। মানে যখনই একটা পেজ ওপেন হবে আমাদের পেজ ভিউ ইভেন্ট ফায়ার হবে, ঠিক আছে? অ্যাজ পার দ্য জিএফও, ঠিক আছে? আচ্ছা, একটু আগে আমি বললাম যে আমাদের কি, আমাদের ওয়েবসাইটে কি হয় যে আমাদের গুগল অ্যানালিটিক্স টুলে যদি আমরা কোনো ইভেন্ট সেন্ড করতে চাই, দ্য ফার্স্ট থিং দ্যাট উই হ্যাভ টু ডু ইজ টু পুট দিস পার্টিকুলার গুগল ট্যাগ ইনটু দ্য ওয়েবসাইট হেড সেকশন, তাই না? কেন দিতে হবে সেটা রিজন তো আমি বলে দিয়েছি। তাহলে এই গুগল ট্যাগটা আমাদের ওয়েবসাইটে কিভাবে হেড সেকশনে বসাবো? থ্রু গুগল ট্যাগ ম্যানেজার। তার জন্য আমরা কি করব, এই ট্যাগ সেকশনে আসবো, আসার পর নিউ এ ক্লিক করব। এখন আমি গুগল ট্যাগ ম্যানেজারকে ইনস্ট্রাকশন দিচ্ছি, বাই ক্রিয়েটিং এ ট্যাগ আই এম গিভিং ইনস্ট্রাকশন টু গুগল ট্যাগ ম্যানেজার। হোয়াট ইজ দ্যাট পার্টিকুলার ইনস্ট্রাকশন? দ্যাট hey Google Tag Manager, create a Google tag in my website or put this particular Google tag into our website। এই যে গুগল ট্যাগ আর এই গুগল ট্যাগ সেম জিনিস, ঠিক আছে? তাহলে আমরা এই টেমপ্লেটটা ইউজ করব, গুগল ট্যাগ, ঠিক আছে? আচ্ছা, সিলেক্ট করার পর এখানে আমাকে বলছে যে ট্যাগ আইডি দাও। ট্যাগ আইডি কোথায় পাবো রাহি ভাই? ট্যাগ আইডি আমরা গুগল অ্যানালিটিক্স যখনই তৈরি করব, গুগল অ্যানালিটিক্স এর ভিতরে যখন একটা প্রপার্টি তৈরি করব, প্রত্যেকটা প্রপার্টির একটা ইউনিক আইডি থাকে, প্রত্যেকটা প্রপার্টি একটা ইউনিক আইডি থাকে, সেই আইডিটাকে বলা হয় মেজারমেন্ট আইডি। বাই দিস পার্টিকুলার মেজারমেন্ট আইডি উই ক্যান ইউনিকলি আইডেন্টিফাই দিস পার্টিকুলার প্রপার্টি, তাই না? তাহলে আমাকে সেটাই বলছে যে ভাই তুমি তোমার যেই প্রপার্টিতে ডেটা সেন্ড করতে চাও, এই গুগল ট্যাগটা বলছে যে তুমি একটা পার্টিকুলার প্রপার্টিতে, তোমার জিও4 এর ভিতরে পার্টিকুলার প্রপার্টিতে ডেটা সেন্ড করতে চাচ্ছ, তাই না? কেন কি এই 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 হায়ারার্কি অনুযায়ী দেখেন, এই প্রপার্টিতেই তো আমরা ডেটাগুলো সেন্ড করব বিভিন্ন জায়গা থেকে, ডেটা স্ট্রিম থেকে। এখন আমরা ওয়েবসাইট থেকে ডেটা সেন্ড করতে যাচ্ছি, তাহলে এই প্রপার্টির একটা ইউনিক আইডি আছে, সেই আইডিটাকে বলা হয় মেজারমেন্ট আইডি। তাহলে এখন আমাকে গুগল ট্যাগ বলছে যে তোমার যে প্রপার্টিতে ডেটা সেন্ড করতে যাচ্ছ সেটার আইডিটা দাও, তাই না? তাহলে আমি কি করব, এই জায়গা থেকে এটা কপি করে নেব, নেওয়ার পর আমি এই জায়গায় বসাবো। আচ্ছা, এখন এই জায়গায় আমি কি দুই রকম ভাবে বসাতে পারি এই ডেটাটাকে, এই ভ্যালুটাকে দুই রকম ভাবে বসাতে পারি। একটা হলো ডাইরেক্টলি এরকম র ভ্যালু এখানে বসিয়ে দিতে পারি, অথবা আমরা একটা স্পেশাল টাইপ অফ ভ্যারিয়েবল তৈরি করতে পারি। কেন ভ্যারিয়েবল তৈরি করছি তারও একটা রিজন আছে, সেটাও আমি বলবো, ঠিক আছে? তো কি করতে পারি, এই এই জায়গায় বক্সে ক্লিক করি, তাহলে আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করতে পারবো। কি বলছে, চুজ এ ভ্যারিয়েবল, মানে এই ভ্যারিয়েবল গুলো আগে থেকে তৈরি করা আছে, আমি একটা নিজের ভ্যারিয়েবল তৈরি করবো, এই প্লাসে ক্লিক করব। করার পর আমি এখানে ভ্যারিয়েবল কনফিগারেশন, ফার্স্ট টাইপ অফ ভ্যারিয়েবল ইজ কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। কনস্ট্যান্ট ভ্যারিয়েবল কি? এই ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আপনি স্টোর করবেন সেটা কনস্ট্যান্ট ভ্যালু, মানে ওই ভ্যালুটা চেঞ্জ হয় না। ইট ইজ নট এ ডাইনামিক ভ্যালু, ইট ইজ এ কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে? তাহলে আমরা এখানে এই কনস্ট্যান্ট ভ্যারিয়েবলটা চুজ করব এবং এই জায়গায় ওই ভ্যালুটা পেস্ট করে দেবো, যেটা আমরা এই মেজারমেন্ট আইডি। কেন কি এই ইউনিক আইডিটা তো চেঞ্জ হবে না, এই প্রপার্টির জন্য একবার যে আইডিটা তৈরি হয়ে গেছে, এটা ডাইনামিক নয় যে কিছুক্ষণ পর আবার চেঞ্জ হয়ে গেল, 2 দিন পর আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম না, একবার তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা চেঞ্জ হবে না। তাই জন্য আমরা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল তৈরি করলাম এবং এই জায়গায় আমরা ভ্যালুটা দিয়ে দিলাম, দেওয়ার পর এই ভ্যারিয়েবলটার একটা নাম দেব আমরা। প্রত্যেকটা ভ্যারিয়েবলে একটা ইউনিক নাম থাকবে, তাই না?
তাহলে এই ভ্যারিয়েবলটা আমরা যে কোনো নাম দিতে পারি। আমি মনে করেন নাম দিলাম GA4 মেজারমেন্ট। আপনি যে কোনো নাম দিতে পারেন, আমারটাই যে দিতে হবে এমন কোনো কথা না, আপনার যেটা ভালো লাগবে সেটাই দিবেন। GA4 মেজারমেন্ট আইডি, এই যে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এই যে সেভ বাটনে ক্লিক করলাম। তাহলে কি হলো, আমার এই ভ্যারিয়েবলটা এই জায়গায় চলে আসলো। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিই। এখন দুই রকম ভাবে এখানে ভ্যারিয়েবলটা দেওয়া যায়, ভ্যারিয়েবলটা তৈরি হয়ে গেছে কিন্তু এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই ভ্যারিয়েবলটা দেখতে পাবেন আবার। এই যে GA4 মেজারমেন্ট আইডি, এই ভ্যারিয়েবলটা আমরা তৈরি করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গায় এই ভ্যারিয়েবলটা ইউজ করতে হবে। কেমন করে ইউজ করব, এই জায়গায় ক্লিক করে এরকম ভাবে সিলেক্ট করতে পারি, অথবা আরেক রকম ভাবে সিলেক্ট করার অপশন আছে। এই জায়গায় যদি আপনি দুবার সেকেন্ড ব্র্যাকেট দেন তাহলে আপনার গুগল ট্যাগ ম্যানেজারে যে যে ভ্যারিয়েবল গুলো এখানে অ্যাভেলেবেল আছে সেটা আপনাকে এখানে দেখাবে। তা আমি যদি ক্রস করে আবার একটু দেই তাহলে আপনার ওই ভ্যারিয়েবলটা এখানে দেখাবে। এই যে গুগল ট্যাগে গেলে এই জায়গায় যদি আমি ডবল ক্লিক করি, এই দেখেন আমাকে দেখাচ্ছে ওই ভ্যারিয়েবলটা, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে এইভাবে সিলেক্ট করে নিতে পারি। তাহলে কি হলো, এই ভ্যারিয়েবলটা, যে ভ্যারিয়েবলটা আপনি এখানে দিলেন, যেটা তৈরি করলেন, ওই ভ্যারিয়েবলটার ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা অটোমেটিক এই জায়গায় বসে যাবে। বুঝতে পারছেন? তাহলে আমরা ওই জন্য ভ্যারিয়েবলটা তৈরি করলাম। আরেকটা ওয়ে, আরেকটা রিজন টু ক্রিয়েট দিস পার্টিকুলার ভ্যারিয়েবল ইজ দ্যাট, সাপোজ এই পার্টিকুলার যে মেজারমেন্ট আইডিটা আছে সেটা আপনি অনেক জায়গায় ইউজ করেছেন। এই মেজারমেন্ট আইডিটা আছে এখানে, আপনি গুগল ট্যাগ ম্যানেজার আরো ট্যাগ তৈরি করেছেন, লাখো লাখো ট্যাগ আছে মনে করেন, প্রত্যেকটা ট্যাগে আপনি এই মেজারমেন্ট আইডিটা দিয়েছেন, ইউজ করেছেন। মনে করেন সাপোজ মেজারমেন্ট আইডিটা দেওয়ার সময় আপনার একটা ভুল হয়ে গেছে, একটা অক্ষর ভুল হয়ে গেছে, তখন আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা ট্যাগে ইন্ডিভিজুয়ালি গিয়ে গিয়ে চেঞ্জ করতে হবে। কেন কি, আপনি ওই ভ্যালুটা এখানে বসিয়েছেন, তাই না? কিন্তু যদি আপনি ভ্যারিয়েবলের মধ্যে দিতেন, মানে ভ্যারিয়েবল তৈরি করে ভ্যারিয়েবলটা এখানে ইউজ করতেন, তাহলে কি হতো, এই ভ্যারিয়েবলটার ভিতরে আপনি শুধু একবার গিয়ে চেঞ্জ করে দিতেন, এই ভ্যারিয়েবলটার ভিতরে একবার গিয়ে চেঞ্জ করতেন, ব্যাস শেষ। ওই ভ্যারিয়েবলটা এবার যেই যেই জায়গায় ইউজ হয়েছে সব জায়গায় অটোমেটিক চেঞ্জ হয়ে যেত। তার মানে আপনাকে রিপিটেটিভ কাজ করতে হলো কম, তাই না? এই জন্য আমরা এই জায়গায় এই ভ্যারিয়েবলটা তৈরি করে এই এই ভ্যালুটা এখানে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পর আমাদের এই কনফিগারেশন সেটিংসে আসতে হবে। কনফিগারেশন সেটিংসে আপনাকে একটা প্যারামিটার অ্যাড করতে হবে। সেই প্যারামিটারটার নাম হলো সেন্ড পেজ ভিউ। এই যে সেন্ড পেজ ভিউ, ঠিক আছে। আচ্ছা, কেন এই প্যারামিটারটা অ্যাড করতে হবে রাই ভাই? সেন্ড পেজ ভিউ প্যারামিটারটা কেন অ্যাড করতে হবে? সেন্ড পেজ ভিউ প্যারামিটারটা এই জন্যই অ্যাড করতে হবে যে যখনই এই গুগল ট্যাগটা আপনার ওয়েবসাইটে লোড হবে, গুগল ট্যাগ ম্যানেজার যখনই এই গুগল ট্যাগটা আপনার ওয়েবসাইটে লোড করবে, তখন আপনি বলতে পারেন গুগল ট্যাগ ম্যানেজারকে বা গুগল অ্যানালিটিক্স কে যে তুমি একটা বাই ডিফল্ট পেজ ভিউ ইভেন্ট গুগল অ্যানালিটিক্স এর কাছে সেন্ড করো, অটোমেটিক, অটোমেটিক পেজ ভিউ ইভেন্ট সেন্ড করো। মানে যখনই, আবার বলি, এই গুগল ট্যাগটা যখনই আমাদের ওয়েবসাইটে লোড হবে তখন আপনি যদি এই সেন্ড পেজ ভিউ এটাকে ট্রু করে দেন, তাহলে কি হবে যে একটা অটোমেটিক পেজ ভিউ ইভেন্ট গুগল অ্যানালিটিক্স এর কাছে চলে যাবে। আপনাকে কিন্তু কোনো কিছু করতে হবে না, অটোমেটিক চলে যাবে, ঠিক আছে। আর যদি এটা চান যে না, না রাই ভাই আমি চাচ্ছি না এরকম, যে গুগল ট্যাগটা যখন আমাদের ওয়েবসাইটে লোড হবে আমি চাচ্ছি না যে অটোমেটিক একটা পেজ ভিউ ইভেন্ট গুগল অ্যানালিটিক্স এর কাছে চলে যাক, এই রকম ফ্যাসিলিটি আমি চাচ্ছি না, তাহলে আপনাকে কি করতে হবে, সেন্ড পেজ ভিউ অ্যাজ এ ফলস। মানে ফলস মানে আপনি বলছেন যে ভাই, এই গুগল ট্যাগটা যখন আমার ওয়েবসাইটে লোড হবে তখন তুমি বাই ডিফল্ট বা অটোমেটিক একটা পেজ ভিউ সেন্ড করো না, আমি পরে ম্যানুয়ালি সেন্ড করব, ঠিক আছে। তাহলে দুটো অপশনই আপনার কাছে আছে, ঠিক আছে? কিন্তু বেটার অপশন হলো যে আপনি ম্যানুয়ালি পেজ ভিউ ইভেন্ট সেন্ড করেন, অটোমেটিক নয়। কেন? ম্যানুয়ালি পেজ ভিউ সেন্ড করলে আপনার ওই ইভেন্টের উপর আপনার বেশি কন্ট্রোল থাকবে, কখন ওই ইভেন্টটা ফায়ার হবে, ওই ইভেন্টের সঙ্গে কি কি প্যারামিটার সেন্ড করতে চান সেগুলোর উপর আপনার মাচ মোর কন্ট্রোল থাকবে। কিন্তু যদি অটোমেটিক পেজ ভিউ ইভেন্ট সেন্ড করেন তাহলে ওই ইভেন্টের উপর আপনার কোনো কন্ট্রোল থাকবে না। কেন কি, ওটা অটোমেটিক, আর অটোমেটিক ফায়ার হবে, আপনার উপরে ওটার উপর আপনার কোনো কন্ট্রোল নেই, ঠিক আছে। এই জন্য আমরা এখানে কি করবো, সেন্ড পেজ ভিউ অ্যাজ এ ফলস করে দেবো, ঠিক আছে। করার পর আমাদের আর কোনো কিছু এখানে করার দরকার নেই, বাকি এইগুলো আছে এগুলো পরে দেখবো আমরা। হ্যাঁ, করার পর আমরা এটা কি করব, ট্রিগারিং দিব। ওই যে বলেছিলাম, আমি অ্যাকশন বলে দিলাম কি কাজ করতে হবে। এখন আমাকে গুগল ট্যাগ ম্যানেজার বলবো কখন করবো ভাই, আমাকে বলে দাও, ট্রিগারিংটা দাও। তাহলে ট্রিগারিং এ আমরা আসলাম,
আসার পর আমরা এখানে বলবো অল পেজেস, মানে যে পেজ ভিউ, মানে হলো যে যখনই আমাদের ওয়েবসাইটে কোনো একজন একটা পার্টিকুলার পেজে ভিজিট করবে তখন এই পার্টিকুলার ইভেন্টটা আমাদের ডেটা লেয়ারে আসবে, আর যখনই আসবে তখনই আমাদের এই ট্যাগটা ফায়ার হয়ে যাবে। তাহলে এই 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 যে এই ট্রিগারটা যেটা আমরা দিলাম এটা অটোমেটিক তৈরি করা আছে, এটা আমাদের আহ যখন গুগল ট্যাগ ম্যানেজার তৈরি করেছিলাম এটা অটোমেটিক তৈরি করা আছে, এটা আমাদের তৈরি করতে হবে না। ঠিক আছে, করার পর এই ট্যাগটার আমরা একটা নাম দেব, যে কোনো নাম দিতে পারে, আমরা GA4 আর গুগল ট্যাগ নাম দিয়ে দিলাম, গুগল ট্যাগ। ঠিক আছে, করে সেভ, ডান। ঠিক আছে, গুগল ট্যাগ, তাহলে আমাদের প্রথম স্টেপ কি ছিল, গুগল ট্যাগ তৈরি করা হয়ে গেল। এইবার আমরা ইভেন্ট সেন্ড করব কোথায়, গুগল অ্যানালিটিক্স এর কাছে। কিভাবে সেন্ড করব, তার জন্য আমরা আবার একটা নতুন ট্যাগ তৈরি করব, ট্যাগ কনফিগারেশন আছে। এখন দেখেন এই জায়গায় আমাদের স্পেশাল টাইপের ট্যাগ আছে ফর গুগল অ্যানালিটিক্স, এই গুগল অ্যানালিটিক্স সিলেক্ট করব। করার পর দেখেন এই যে আপনি যদি GA4 এর কাছে কোনো একটা ইভেন্ট সেন্ড করতে চান তাহলে আমাকে কোন ট্যাগটা ইউজ করতে হবে, এই ট্যাগটা GA4 ইভেন্ট, এই যে এটা। মানে আমি একটা ইভেন্ট গুগল অ্যানালিটিক্স এর কাছে সেন্ড করতে যাচ্ছি। আচ্ছা, এবার আমাকে এখানে কি দিতে হবে, মেজারমেন্ট আইডি। মেজারমেন্ট আইডি কোথায় পাবো, ওই আবার সেম, এই যে আমরা এই জায়গায় মেজারমেন্ট আইডিটা পেয়েছিলাম, কিন্তু এই ভ্যালুটা তো আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রেখেছিলাম, তাই না? তাহলে ওই ভ্যারিয়েবলটা এখানে ইউজ করলেও হয়ে যাবে, তাহলে আমরা ওইটা ইউজ করি, এই যে GA4 মেজারমেন্ট আইডি। তাই জন্য ভ্যারিয়েবল তৈরি করার একটা এটাই অ্যাডভান্টেজ, যে আপনি ওই ভ্যারিয়েবলটা যেই জায়গায় ইউজ করবেন সেই জায়গায় ওই ভ্যালুটা অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, আচ্ছা। দেওয়ার পর দেখেন এখানে দেখা যাচ্ছে গুগল ট্যাগ ফাউন্ড ইন দিস কন্টেইনার, কেন কি আমরা অলরেডি একটা গুগল ট্যাগ তৈরি করে দিয়েছি এবং ওই গুগল ট্যাগেও এই সেম মেজারমেন্ট আইডিটা দিয়েছে। এই জন্য বলছে যে এই মেজারমেন্ট আইডি দিয়ে গুগল ট্যাগ আমি এই গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে খুঁজে পেয়েছি। এই জন্য গুগল ট্যাগ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন গুগল অ্যানালিটিক্স, তাই জন্য কিন্তু এই মেসেজটা দেখাচ্ছে। কিন্তু এটা যদি ও খুঁজে না পেতো তখন কিন্তু এখানে এরর দেখাতো যে আমি কোনো গুগল ট্যাগ খুঁজে পাইনি। ঠিক আছে, তার মানে তোমার GA4 ইভেন্ট সঠিকভাবে কাজ করবে না, বা তুমি যে ইভেন্টটা গুগল অ্যানালিটিক্স কাছে পাঠাতে যাচ্ছ সেটা কাজ করবে না। ঠিক আছে, আচ্ছা। এরপর আমাকে বলতে হবে যে ইভেন্টের নাম, মানে যে ইভেন্টটা আমি সেন্ড করতে চাচ্ছি সেই ইভেন্টটার নাম কি। তাহলে আমি এখন যে ইভেন্টটা সেন্ড করতে চাচ্ছি সেই ইভেন্টের নাম হলো পেজ ভিউ, পেজ আন্ডারস্কোর ভিউ। ঠিক আছে, এখন এই আমি বললাম যে প্রত্যেকটা ইভেন্টের সঙ্গে কিছু প্যারামিটার সেন্ড করতে হয়, একটু আগে আমি বললাম। তো এই ইভেন্টের সঙ্গে কি কোনো প্যারামিটার তুমি সেন্ড করতে চাও? না, আমি এখন চাই না, কেন কি পেজ ভিউ ইভেন্টের সঙ্গে GA4 আমাদের বলেনি যে কোনো প্যারামিটার সেন্ড করতে হবে। ঠিক আছে, পেজ ভিউ সঙ্গে কোনো প্যারামিটার সেন্ড করতে হবে না। আচ্ছা, ইউজার প্রপার্টিসও কিছু নেই, মোর সেটিংসও আমরা পরে দেখবো, অ্যাডভান্স সেটিংসে কিছু নেই। ট্রিগারিং সেকশনে আবার ওই সেম ট্রিগার ইউজ করব। কি ট্রিগার, যে আমাদের ওয়েবসাইটে যখনই মানুষজন যে কোনো একটা পেজ ভিজিট করবে তখনই আমাদের জন্য পেজ ভিউ ইভেন্ট ফায়ার হয়। এবার আমি এটা ইভেন্টের নাম দিব GA4, আপনি যে কোনো নাম দিতে পারেন, ট্যাগের নাম পেজ ভিউ। ঠিক আছে, সেভ, ডান। দেখেন আমাদের ট্যাগ তৈরি হয়ে গেল। ঠিক আছে, এইবার আমরা কি করব, আমাদের গুগল অ্যানালিটিক্সে আসবো। গুগল অ্যানালিটিক্সে আমাদের একটা ফিচার্স আছে, সেটার নাম হচ্ছে ডিবাগ ভিউ। ডিবাগ ভিউ কি, ডিবাগ ভিউ আমাদেরকে হেল্প করে টু চেক ওয়েদার আওয়ার ইভেন্টস আর কামিং টু গুগল অ্যানালিটিক্স প্রপারলি অর নট। আমি যে ইভেন্ট গুলো গুগল অ্যানালিটিক্স কাছে পাঠাচ্ছি সেটা আদৌ গুগল অ্যানালিটিক্স কাছে পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না, এবং ওই ইভেন্টের সঙ্গে যে প্যারামিটার গুলো আমি সেন্ড করছি সেগুলো সঠিকভাবে আসছে কি আসছে না, কোনো একটা প্যারামিটার মিসিং হয়ে যাচ্ছে না তো। তো এইগুলো চেক করার জন্য আমাদের একটা অপশন আছে, সেটার নাম হলো ডিবাগ ভিউ। এই জায়গায় আমরা চলে আসবো, আসার পর আমরা এখানে চেক করব যে আমাদের ইভেন্টটা আসছে কিনা। তো তার জন্য আমরা কি করব, আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে আসবো, আসার পর এই জায়গায় প্রিভিউ বাটনে ক্লিক করব, সো দ্যাট আমাদের ওয়েবসাইটটা একটা প্রিভিউ উইন্ডোতে ওপেন হয় এবং আমরা ওই ইভেন্ট গুলো ফায়ার করতে পারি। তো কানেক্টে ক্লিক করলাম, করার পর আমাদের কি হবে, গুগল ট্যাগ ম্যানেজার এখানে কানেক্টেড হয়ে গেছে, এই দেখেন গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট। এবার যদি আমি এই জায়গায় আসি, আসার পর এই যে আমি কন্টেইনার লোড, দেখেন ট্যাগ ট্যাগ ফায়ার্ড এর মধ্যে আমাদের দুটো ট্যাগ ছিল, দুটো ট্যাগে কিন্তু ফায়ার হয়ে গেছে। এই কন্টেইনার লোডেডে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের দেখবো এই যে দুটো ট্যাগ ফায়ার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। এবার যদি আমি অ্যানালিটিক্সে আসি, আসার পর যদি এখানে আমি একটু ওয়েট করি,
একটু সময় লাগে, এই সময় মাঝে মাঝে এই জায়গায় ইভেন্ট আসতে একটু সময় লাগে। তো আমি একটু যদি রিলোড দেই, ঠিক আছে, মাঝে মাঝে এই জায়গায় আসতে আবার একটু সময় নেয়। আমি একটু এক দুটো পেজ ভিজিট করি, তাহলে দেখাবে। ঠিক আছে, তো আমি যদি এক দুটো পেজে যাই, এই দেখেন চলে এসছে। ঠিক আছে, ওই জন্য এটা ভয় পাওয়ার কোনো মানে ইয়ে নাই যে আমার আসছে না রাহিবে, আমার আসছে না কেন। তো এটা কোনো না, এক দুটো পেজ ভিজিট করবেন, দেখবেন এখানে আসতে শুরু করবে। ঠিক আছে, আচ্ছা, এখন এই জায়গায় দেখেন অনেকগুলো ইভেন্ট এসছে। ঠিক আছে, প্রথম একটা ইভেন্ট এসছে দেখেন, ফার্স্ট ভিজিট। এই ফার্স্ট ভিজিট ইভেন্টটা কিন্তু আমরা সেন্ড করিনি। কোথা থেকে আসলো তাহলে রাহি ভাই? এই জায়গায় দেখেন, আমাদের ডিভাইসটা সিলেক্ট করে নেই। আচ্ছা, এই ইভেন্টটা কোথা থেকে আসলো রাহি ভাই? এই ইভেন্টটা গুগল অ্যানালিটিক্স অটোমেটিক ট্র্যাক করে। ফার্স্ট ভিজিট ইভেন্টটা তখনই ফায়ার হবে যদি কোনো একজন ইউজার প্রথমবার আপনার ওয়েবসাইটে এসছে, তখন গুগল অ্যানালিটিক্স অটোমেটিক এই ফার্স্ট ভিজিট ইভেন্টটা ফায়ার করবে। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা এই পেজ ভিউ ইভেন্টটা, যখন একটা পেজ ভিজিট করেছে তখন পেজ ভিউ ইভেন্টটা ফায়ার হয়েছে। আচ্ছা, তারপর দেখেন আরেকটা ইভেন্ট ফায়ার হয়েছে, সেশন স্টার্ট। এইটাও তো রাই ভাই আমরা সেন্ড করিনি, কেমন করে আসলো? এই ইভেন্টটাও অটোমেটিক গুগল অ্যানালিটিক্স ট্র্যাক করে, সেটার নাম হলো সেশন স্টার্ট। মানে যখনই একজন ব্যক্তি আপনার ওয়েবসাইটে আসবে, তখন একটা গুগল অ্যানালিটিক্স অটোমেটিক একটা সেশন তৈরি করে দিবে। তো ওই সেশনটা যখনই তৈরি হবে, তখনই গুগল অ্যানালিটিক্স অটোমেটিক এই ইভেন্টটা সেন্ড করবে, সেটার নাম হলো সেশন স্টার্ট। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেকটা ইভেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটার নাম হলো ইউজার এঙ্গেজমেন্ট। আচ্ছা, এই ইভেন্টটাও তো আমরা সেন্ড করে রাখবে, এটাও কি অটোমেটিক ট্র্যাক করে গুগল অ্যানালিটিক্স? হ্যাঁ, এটাও কিন্তু অটোমেটিকই ট্র্যাক করে গুগল অ্যানালিটিক্স। যখন আপনি একটা পেজ থেকে আরেকটা পেজে যাবেন, তখন এই ইউজার এঙ্গেজমেন্ট ইভেন্টটা ফায়ার হবে। ইউজার এঙ্গেজমেন্টটা আপনাকে বলে যে যে আপনি পার্টিকুলার একটা পেজে কতক্ষণ এঙ্গেজড ছিলেন, কতক্ষণ সময় অতিবাহিত করেছেন। ঠিক আছে, এটা হলো ইউজার এঙ্গেজমেন্ট। তো এরকম আবার পেজ ভিউ, ইউজার এঙ্গেজমেন্ট, আবার পেজ ভিউ। ঠিক আছে, আচ্ছা, এখন তবে ইভেন্ট গুলো তো দেখছি, কিন্তু ওই ইভেন্টের সঙ্গে যে প্যারামিটার গুলো সেন্ড করেছি সেগুলো কোথায় দেখতে পাবো? তো ইভেন্টের উপর যদি আপনি ক্লিক করেন, তাহলে ওই ইভেন্টের সঙ্গে কি কি প্যারামিটার এখানে গুগল অ্যানালিটিক্স এর কাছে এসছে, সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। এখন আপনার আশ্চর্য মনে হতে পারে, রাহি ভাই আমি তো পেজ ভিউ ইভেন্টের সঙ্গে, এই যে পেজ ভিউ ইভেন্টের সঙ্গে তো কোনো প্যারামিটারই সেন্ড করলাম না। আমি তো এখানে পেজ ভিউ ইভেন্টের সঙ্গে কোনো প্যারামিটারই সেন্ড করিনি। এই যে আমি যদি এখানে আসি, পেজ ভিউ ইভেন্টের সঙ্গে তো ইভেন্ট প্যারামিটার আমরা কোনো প্যারামিটারই সেন্ড করিনি। কিন্তু এই জায়গায় আমি দেখতে পাচ্ছি অনেকগুলো প্যারামিটার, কেমন করে আসলো? এই প্যারামিটার গুলো গুগল অ্যানালিটিক্স অটোমেটিক কালেক্ট করে। কি কি প্যারামিটার? যেমন আমাদের যেই পেজে ইভেন্টটা ফায়ার হয়েছে, সেই পেজের ইউআরএল কি ছিল, সেটা হলো পেজ লোকেশন। যেই পেজটাতে ফায়ার হলো, সেই পেজটার ইউআরএল কি ছিল, সেটা হলো এই পেজ লোকেশন। আচ্ছা, পেজ রেফারার হলো যেই পেজে ইভেন্টটা ফায়ার হয়েছে তার আগের পেজের ইউআরএল কি ছিল। মনে করেন এই পার্টিকুলার পেজটাতে ফায়ার হলো ইভেন্টটা, তো তার আগের পেজটাতে যে ইউজার ছিল সেই পেজের ইউআরএল কি ছিল। ঠিক আছে? যেই পেজে ইভেন্টটা ফায়ার হলো সেই পেজের টাইটেল কি ছিল, টাইটেল কোনটা, এই যে আমরা যে উপরে এই জায়গাটা দেখতে পারি, এটা হলো টাইটেল। ঠিক আছে, আচ্ছা, তারপর আমাদের যে সেশনটা তৈরি হয়েছে, সেই সেশনটার আইডি কি, সেটা আমরা এখানে পাচ্ছি। আচ্ছা, যে সেশনটা হয়েছে সে, এটা কত নাম্বার সেশন, প্রথম সেশন। ঠিক আছে, সেশন নাম্বারটা আমরা এখানে পাচ্ছি। আরো এখানে অনেক কিছু প্যারামিটার আছে যেগুলো অটোমেটিক গুগল অ্যানালিটিক্স আমাদের জন্য কালেক্ট করে। তার মধ্যে মেইন দুটো প্যারামিটার, একটা হলো সোর্স অ্যান্ড ওয়ান ইজ মিডিয়াম। আচ্ছা, এই যে গুগল অ্যানালিটিক্স কেমন করে জানতে পারে রাহি ভাই যে আমার ইউজার, আমার ওয়েবসাইটে যে ইউজার এসছে সে গুগল অ্যাড থেকে এসছে, না ফেসবুক অ্যাড থেকে এসছে, না অর্গানিক সার্চ থেকে এসছে, না ইমেল মার্কেটিং থেকে এসছে, না এসএমএস মার্কেটিং থেকে এসছে, না একটা ভিডিও দেখে এসছে, হোয়াট এভার। ঠিক আছে, কেমন করে বুঝতে পারে? এই দুটো প্যারামিটারের মাধ্যমেই বুঝতে পারে, একটা হলো সোর্স অ্যান্ড আনাদার ওয়ান ইজ মিডিয়াম।
সোর্স হলো আমাদের, যেমন এখানে সোর্স দেখাচ্ছে tag assistant google.com। কেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট গুগল দেখাচ্ছে? কেন কি এই যে আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট গুগল.com থেকেই এই জায়গায় প্রিভিউ বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইট আমরা ভিজিট করেছি, এই জন্য আমাদের দেখাচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট গুগল.com। আর মিডিয়াম আমাদের দেখাচ্ছে রেফারাল। মিডিয়াম রেফারাল এই জন্য দেখাচ্ছে কারণ কি আমরা একটা পার্টিকুলার অন্য একটা ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটে এসেছি, এই জন্য আমাদের এটা রেফারাল দেখাচ্ছে। কিন্তু আপনাদের রিয়েল টাইম মানে রিয়েল সিনারিওর ক্ষেত্রে যখন আপনার কোনো একজন ইউজার ফেসবুক অ্যাড থেকে আসবে, তখন এই সোর্সে দেখাবে ফেসবুক আর এই মিডিয়ামে দেখাবে সিপিসি। ঠিক আছে, তখনই আপনার গুগল ট্যাগ ম্যানেজার মানে গুগল অ্যানালিটিক্স বুঝতে পারবে আরে এই ইউজারটা কোথা থেকে এসছে, ফেসবুক অ্যাড থেকে এসছে। ঠিক আছে, তাহলে এই দুটো প্যারামিটারও কিন্তু ইম্পর্টেন্ট প্যারামিটার। ঠিক আছে, তো সেরকম আপনি যদি অন্য প্যারামিটার গুলোতে যান, সেশন স্টার্টও এরকম কিছু প্যারামিটার অটোমেটিক ট্র্যাক করেছে গুগল অ্যানালিটিক্স, ফার্স্ট ভিজিটেও ওইগুলোই প্যারামিটার ট্র্যাক করেছে। তো আপনি এইরকম ভাবে ইভেন্ট গুলো কি করতে পারেন, গুগল অ্যানালিটিক্স এর কাছে সেন্ড করতে পারেন এবং চেকও করতে পারেন যে সেগুলো সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা এবং প্যারামিটার গুলো সঠিকভাবে আসছে কিনা। এবার গুগল অ্যানালিটিক্স এর যে গুগল ট্যাগ ম্যানেজারের যে প্রিভিউ উইন্ডো আছে, সেই প্রিভিউ উইন্ডোতেও আপনি চেক করতে পারবেন যে আমার ট্যাগ গুলো সঠিকভাবে ফায়ার হচ্ছে কিনা। এই যে আমি কন্টেইনার লোডেডে যদি ক্লিক করি, আমি যদি দেখি, আমি যদি চাই এই যে এই যে দুটো ট্যাগ ফায়ার হয়েছে, এটা কোন কোন পার্টিকুলার ইভেন্টে ফায়ার হয়েছে কেমন করে চেক করব? তার জন্য আমাকে কি করতে হবে, এই পার্টিকুলার ট্যাগে ক্লিক করতে হবে, এই যে ট্যাগে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে মেসেজ ওয়্যার দিস ট্যাগ ফায়ার, কোন মেসেজে এই ট্যাগটা ফায়ার হয়েছে। দেখেন লেখা আছে 4 নাম্বার মেসেজে কন্টেইনার লোডেড। তাহলে আমার এই জায়গায় 4 নাম্বার একটা মেসেজ আছে কন্টেইনার লোডেড, এই ইভেন্টে এই এই ট্যাগটা ফায়ার হয়েছে। এই ট্যাগটাও কি সেম? হ্যাঁ, ওই ট্যাগটাও সেম। তার মানে আমার এই পার্টিকুলার ইভেন্টে এই দুটো ট্যাগ ফায়ার হয়েছে। আচ্ছা, বুঝলাম এটা আমি। এবার আমি এই ট্যাগে ক্লিক করব। এই ট্যাগ যখন ফায়ার হয়েছে তখন প্যারামিটার হিসেবে কি কি প্যারামিটার গেছে সেটা আমি যদি ভ্যালুগুলো চেক করতে চাই, এই যে দেখেন আমাদের ট্যাগ আইডি দিয়েছিলাম, ট্যাগ আইডিটা গেছে। আমাদের কনফিগারেশন সেটিংস এর মধ্যে সেন্ড পেজ ভিউ অ্যাজ এ ফলস দিয়েছিলাম, ফলস গেছে। ঠিক আছে, এই প্যারামিটারের মধ্যে ট্যাগের মধ্যে আমরা কি দিয়েছিলাম, ইভেন্টের নাম দিয়েছিলাম পেজ ভিউ, সেটা গেছে। মেজারমেন্ট আইডি যেটা আমরা দিয়েছিলাম সেটা গেছে। এবং পেজ ভিউর সঙ্গে তো কোনো প্যারামিটার আমরা সেন্ড করিনি, তাই জন্য আমাদের এই জায়গায় আর কোনো কিছু প্যারামিটার এখানে সেন্ড করছে না। তার মানে কোনো একটা ট্যাগ ফায়ার হলে ওই ট্যাগের সঙ্গে কি কি প্যারামিটার সেন্ড হচ্ছে সেটার ভ্যালু যদি আমাকে চেক করতে হয়, তাহলে আমি ওই ট্যাগে ক্লিক করব। করার পর আমি এই জায়গায় চেক করব যে ওর প্যারামিটারের সঙ্গে কি কি প্যারামিটারের ভ্যালু গুলো গেছে, সঠিকভাবে গেছে কিনা, সঠিক ফরম্যাটে গেছে কিনা, সেগুলো আমি এখান থেকেও চেক করতে পারবো। এবং কোন ট্যাগে কোন ইভেন্টে ওই ট্যাগ দুটো ফায়ার হয়েছে সেটা চেক করতে গেলে আমি কি করব, ওই পেজের এই জায়গায় ক্লিক করবো অথবা সামারিতে ক্লিক করলে হবে। এই সামারিতে ক্লিক করে এই জায়গায় যদি আমি ক্লিক করি, তাহলে আমাকে এখানে দেখাচ্ছে যে 4 বার এখানে ফায়ার হয়েছে। একটা হলো 4 নাম্বার ইভেন্টে ফায়ার হয়েছে, 14 নাম্বার ইভেন্টে ফায়ার হয়েছে, আর 25 নাম্বার ইভেন্টে ফায়ার হয়েছে। মানে হলো এই 4 নাম্বারেও ফায়ার হয়েছে, আর 14 নাম্বারেও ফায়ার হয়েছে, এবং 25 নাম্বারেও ফায়ার হয়েছে। কেন কি আমরা 3টা পেজে গেছিলাম, তো প্রত্যেকটা পেজে কিন্তু ফায়ার হয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে আপনি এটা চেক করতে পারবেন। এবং ভ্যারিয়েবল সেকশনেও গেলেও আপনি প্রত্যেকটা ভ্যারিয়েবলের মধ্যে কি কি ভ্যালু আছে সেটা আপনি এখানে চেক করতে পারবেন, যে পেজ ইউআরএল যে ভ্যারিয়েবলটা আছে তার ভিতরে কি ভ্যালু আছে, পেজ রেফারার বলে যে ভ্যারিয়েবলটা আছে তার ভিতরে কি ভ্যালু আছে। ডেটা লেয়ারে গেলে তো এগুলো আমি এই আগের দিনই দেখেছিলাম, ডেটা লেয়ার দেখতে পারবেন। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আপনি গুগল অ্যানালিটিক্স এর কাছে ডেটা সেন্ড করতে পারবেন। ঠিক আছে, মানে আজকে একটা জেনারেল আইডিয়া দেওয়া হলো। এরপরের দিন আমরা একদম ফুল ই কমার্স সেট আপ দেখবো, যে জায়গায় আমরা দেখবো যে আমরা পেজ ভিউ ইভেন্ট কিভাবে সেন্ড করব, ভিউ আইটেম কিভাবে সেন্ড করব, অ্যাড টু কার্ট কিভাবে সেট করব, ভিউ কার্ট, বিগিন চেকআউট, পারচেজ, এই ইভেন্ট গুলো কিভাবে সেন্ড করব গুগল অ্যানালিটিক্স এর কাছে। হ্যাঁ, ফুল ই কমার্স একটা ওয়েবসাইটের যে যে ইভেন্ট গুলো ইম্পর্টেন্ট হয় সেই ইভেন্ট গুলো আমরা গুগল অ্যানালিটিক্স এর কাছে কিভাবে সেন্ড করব, এটা আমরা এর পরের দিন ক্লাসে দেখবো। ঠিক আছে, ওকে।